হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বলতেছি স্যার, আমি তো স্যার অনেক আগে থেকেই বলছিলাম স্যার, আমাকে মানে গ্রুপে অ্যাড হওয়া হয় নাই স্যার, প্রায় মানে থার্ড উইক থেকে স্যার। তো এখনো তো স্যার আমি অনেকজনকে নক দিছিলাম, 3 জনের গ্রুপ ছিল যাদের, তো ওদের কাছ থেকে কোনো প্রকারের ফিডব্যাক পাইনি স্যার। আচ্ছা, ইন দ্যাট কেস যারা যারা গ্রুপ পাও নাই তারা চাইলে পার্সোনালি আর কি কাজটা করো, একজনও গ্রুপ হতে পারে। ঠিক আছে, এটা আমি তো বলেছিলাম গ্রুপটা তোমাদের উপর। যদি কেউ গ্রুপ করতে না পারো তাহলে একা একটা ছোট কাজ করে জমা দিয়ে দাও। আমি এটা কিছু কাজ দিয়ে দিব না, মানে 2-3টা কাজের মতো, ওইগুলো আর কি তোমরা পার্সোনালি করে জমা দিয়ে দিবে। একটা রিপোর্ট থাকবে, 2টা কাজ। তোমরা তো জানোই যে এটার 2টা কাজ হবে। একটা হচ্ছে ওই প্রেজেন্টেশনের জন্য একটা রিপোর্ট জমা দিতে হবে, ওইটা হচ্ছে আমি চাচ্ছি কনফারেন্সে যেতে। আরেকটা হচ্ছে যে সিম্পল একটা ল্যাব শিট। ঠিক আছে, যে তোমাদের যে কাজটা দিয়েছি গ্রুপে, ওটা হচ্ছে একটা ল্যাব শিটে যাবে। আর এখন রিজবির যে প্রবলেমটা হবে, সে কোনো ওই যে জমা দিতে হবে, যে রিপোর্ট জমা দিতে হবে, ল্যাব রিপোর্ট গুলো, ওইগুলো সে একা একা কিভাবে দিবে, ওটা একটা সমস্যা হবে। সেক্ষেত্রে ল্যাব রিপোর্ট সবাই ইন্ডিভিজুয়ালি দিবে, ল্যাব রিপোর্টে আলাদা আর কি হলো। হ্যাঁ, বুঝি নেই। রিপোর্ট তো সবার ইন্ডিভিজুয়ালি দেওয়া লাগবে। আচ্ছা, তোমাদের আচ্ছা 4-5-6 ইন্ডিভিজুয়ালি দিতে হবে, ঠিক আছে। আর আমি 2-0-8 আর কি গ্রুপ করে দিছি, ওটা একটু মিসম্যাচ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু ল্যাব রিপোর্ট ইন্ডিভিজুয়ালি হবে তাহলে তো কোনো সমস্যাই নাই, তুমি একাই দাও। আর একটা ছোট 2টা রিপোর্ট আরো এক্সট্রা তোমাকে রেডি করতে হবে, ঠিক আছে। ইন্ডিভিজুয়ালি। আর যারা যারা এরকম সমস্যা আছে তারা। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমিও গ্রুপ পাই নাই স্যার। তাহলে তোমরা গ্রুপ করে ফেলো না কেন? তোমরা যারা গ্রুপ পাও নাই একটা কমেন্ট করো, ক্লাসরুমে পোস্ট দাও, তারপরে ওই পোস্টের মধ্যে যারা যারা গ্রুপ পাও নাই সবাই মিলে একটা গ্রুপ করে ফেলো। এইটা তো ক্লাসের মধ্যে আলোচনা করার কিছু নাই, তাই না? তোমরা ক্লাসরুমে কমেন্ট পোস্ট দাও একটা, যে কোনো একজন, তারপরে যারা যারা গ্রুপ পাও নাই নিচে কমেন্ট করো যে আমি তোমার সাথে গ্রুপ করবো, কাজ হয়ে গেল। প্রবলেম সলভ হয়েছে? জি স্যার। তাহলে এই রিপোর্ট গুলো একটু তাড়াতাড়ি করে আমাকে জমা দাও, কারণ আমি ওই নেক্সট উইকে হয়তো একটা ছোটখাটো ভাইবা নিয়ে নিবো তোমাদের, অথবা পরের উইকে। এক উইক তোমরা প্রিপারেশন নাও, পরের উইকে ভাইবা নিয়ে নিবো। আর আজকে 2টা ল্যাব করানোর ইচ্ছা আছে। 2টা ল্যাব আসলে ওই ইলেকট্রনিক্স এর কোনো কিছু নাই, এখানে ম্যাট ল্যাবের কিছু কাজ দেখাবো। সো ওইখানে শুধু ম্যাট ল্যাবে তোমাদের কিছু কোড রান করতে হবে ইসিজি সিগন্যাল গুলো বোঝার জন্য। এক্সপেরিমেন্ট কত নম্বর 6 পর্যন্ত হয়েছে, 7-8 এই 2টা আজকে দেখাবো। হ্যাঁ, কে কি বলতে চেয়েছিলে একটু বলো।
আচ্ছা, আমি যে বলেছিলাম যে একটা ম্যাট ল্যাবে নিব, তো ম্যাট ল্যাবে মেইনলি যেটা দেখাতে চেষ্টা করব যে কিভাবে আমরা একটা ইসিজি সিগন্যাল জেনারেট করতে পারি। হ্যাঁ, ইসিজি সিগন্যালের বিভিন্ন প্যারামিটার বোঝার জন্য। সো একটা সিগন্যালের প্যারামিটার যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো বায়োমেডিক্যাল সিগন্যাল নিয়ে আমরা ম্যাট ল্যাবে কাজ করতে পারবো। ঠিক আছে, এর জন্য আমি ইসিজিটাই দেখাচ্ছি। আর ইসিজি সিগন্যাল সম্পর্কে তোমরা জানো কিভাবে জেনারেট হয়, মানে কিভাবে আমাদের একটা হার্টবিট কিভাবে হয়, পিকিউআরএস কমপ্লেক্স। তো এই ওয়েবগুলোই আমরা জেনারেট করব। এখন ইসিজি সিগন্যালটা আসলে একটা নন স্টেশনারি সিগন্যাল। নন স্টেশনারি বলতে যেটা বোঝায় যে এটা তোমার যে সিগন্যালটা কন্টিনিউয়াসলি একই রকম হয় না। হ্যাঁ, যেমন ধরো কিছুক্ষণ একটা হার্টবিট হলো, এই পিকিউআরএস একরকম থাকলো, হঠাৎ করে দেখা যাবে তোমার মাসল মুভমেন্ট অথবা যে কোনো কিছুর জন্য ওই ইলেকট্রোলাইটের একটু ইমব্যালেন্সের জন্য দেখা যাবে সিগন্যালটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। অনেক কারণেই হতে পারে। তার মধ্যে মেইনলি যেটা হয় যে ইলেকট্রোলাইটের যদি কোনো ব্যালেন্স একটু সরে যায়, হ্যাঁ, তখন সিগন্যালটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। অথবা যার হার্টে প্রবলেম আছে, ব্লক আছে, তার তো অবভিয়াসলি সিগন্যালটা একটু সময় পর পরই চেঞ্জ হবে। যেমন অনিয়মিত হৃদস্পন্দন যেটাকে বলা হয়, রিথমিয়া যার থাকতে পারে, তো হার্ট রেট চেঞ্জ হতে পারে। তো অনেকগুলা কারণই হয়। এখন আমরা আসলে ম্যাট ল্যাবে যেটা করব, ইসিজি সিগন্যালটাকে একটা স্টেশনারি সিগন্যাল ধরে কাজটা করব। স্টেশনারি বলতে যেটা বোঝাচ্ছি যে সিগন্যালটা একই রকম হবে, এখানে কোনো ধরনের যে হার্টের যে প্রবলেম বা এরকম আমরা কনসিডার করছি না, বা কোনো ধরনের ইএমজি মুভমেন্ট এখানে আসবে না। হ্যাঁ, তো ওইটা ধরে আমরা এই কাজটা করতে চেষ্টা করি। তো তার আগে তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন হলো যে আমাদের যে ইসিজি সিগন্যালটা জেনারেট হচ্ছে, এইটা কি মানে হার্ট থেকে জেনারেট হয় নাকি ব্রেন থেকে জেনারেট হয়? সিগন্যালটা আসে কোত্থেকে? স্যার এসএ নোট থেকে, হার্ট থেকে। মানে হার্ট কি নিজে নিজেই সিগন্যালটা জেনারেট করতে পারে? জি স্যার। না স্যার। তাহলে একটু এক্সপ্লেনেশন দাও যে কিভাবে হয়। যদি কেউ বলো না তাহলে একটু এক্সপ্লেনেশনটা দাও, যে আর কেউ যদি বলো হ্যাঁ তাহলে স্যার ওটা আপনি তো বলছিলেন স্যার ব্রেনের সাথে একটা কানেকশন থাকে, বাট এসএ নোট তো স্যার নিজে স্যার ওই যে ইম্পালস ক্রিয়েট করে স্যার, ওই যে ডিপোলারাইজেশন প্যারাসিম্পথেটিক ইয়ে থেকে স্যার এটা আসে, মানে সিগন্যালটা আসে, সেটা হলো ব্রেন থেকে হার্টে আসে, সেখান থেকে সিগন্যালটা জেনারেট হতে পারে এসএ নোট থেকে। আচ্ছা, মনে করো একজনের বাইপাস সার্জারি হলো, বাইপাস সার্জারি বুঝো তো, ওপেন হার্ট জি সার্জারি। স্যার। জি স্যার, ওপেন হার্ট সার্জারি। ওর তো সব ধরনের নার্ভ কাটা পড়বে, ব্রেনের সাথেও সব ধরনের নার্ভ কাটা পড়ে যাবে। নার্ভ কি ডাক্তাররা ইয়া করতে পারবে, কানেকশন দিতে পারবে? না স্যার। না সেক্ষেত্রে স্যার। ওর কি চলবে হার্ট? ব্রেনের সাথে তো কোনো সিগন্যালের কানেকশন নাই। চলবে স্যার। তাহলে এসএ নোডের মধ্যে সিগন্যালটা নিজে নিজে জেনারেট হতে পারে ওই ইলেকট্রোলাইটের যে কথাগুলো বলছিলাম, যে একটা এই অ্যাকশন পটেনশিয়ালটা আমাদের হার্টের মধ্যেই হতে পারে। এটার জন্য ব্রেইনের দরকার নাই। এই ব্রেইনের যেটা হচ্ছে যে এটা ভ্যাগাস নার্ভটা কানেক্টেড থাকে এবং এটা একটা ফিডব্যাক দেয়। নরমালি হার্ট রেটটা 90 থেকে 100 হওয়ার কথা, মানে আমাদের হার্টবিটটা কত হয়, এই নরমালি 190 থেকে 100 হওয়ার কথা, কিন্তু ওই ভ্যাগাস নার্ভের সাথে কানেকশনটা থাকার কারণে যেটা হয় এটা 70 থেকে 80 হয়, এবং এটা আমাদের জন্য ভালো। কিন্তু যার ওপেন হার্ট সার্জারি হবে ওর নার্ভগুলা কাটা পড়ার কারণে দেখা যাবে যে ওর হার্ট রেট বেড়ে গেছে। এটা হয়তো আমি একটা ক্লাসে বলেছিলাম। আচ্ছা, এটা কেন বললাম, এই ধরনের কোশ্চেন গুলো আমি ভাইভাতে জিজ্ঞেস করবো। তোমরা ক্লাস মানে যে লেকচার গুলা দিয়েছি ওইগুলার বাইরে কোনো কোশ্চেন করবো না, আর যে ল্যাব শিট গুলা দিয়েছি এর বাইরেও কোনো কোশ্চেন করবো না। এরকম না যে তোমাদের একটা জিনিস আমি হয়তো ইইজি রিলেটেড একটা কিছু কোশ্চেন করে ফেলবো, এরকম না। মানে ল্যাবে যা যা পড়ানো হয়েছে ওই সবই কি কোশ্চেন করবো।
কারণ আমি একটু ম্যাটল্যাবের যে ডাইরেক্টরিতে ফাইলগুলো নিয়ে নিচ্ছি। তোমরা তো জানো যে ওই ম্যাটল্যাবের কোনো কোড রান করতে গেলে যে সাপোর্টিং ফাইলগুলোকে আমার ডকুমেন্টসে রাখতে হয়। এটা একটু নিয়ে নিচ্ছি। তো আজকের ল্যাবটা হলো মেইনলি তোমাদের এক্সপেরিমেন্ট নাম্বার 7, 8। তো প্রথম পার্টটা হলো যে নয়েজ রিডাকশন ফ্রম ইসিজি ইউজিং ম্যাটল্যাব। তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। তো আমরা কিভাবে নয়েজটাকে রিডাকশন করতে পারি একটা ইসিজি সিগন্যালে, ওটা নিয়ে আজকে মেইনলি আলোচনা করব। তার আগে আমাদেরকে জানতে হবে যে নয়েজ কত ধরনের হতে পারে। এটা তোমরা আশা করি থিওরি নয়েজের কথা বলো, যেটা নয়েজটা পাওয়ার নয়েজ হতে পারে, দেন ইএমজি নয়েজ হতে পারে। ইএমজি। হ্যাঁ, এই দুইটা মিলিয়ে আর কি এফেক্টটা করে। তারপরে আরো অনেক ধরনের নয়েজ আছে, যেমন আমাদের সার্কিট থেকেও নয়েজ এড করতে পারে, তাই না? এখন পাওয়ার নয়েজটা বলতে যেটা বোঝায় যে আমাদের এটা কি বলতো, পাওয়ার নয়েজটা কি? স্যার মানে ওই যে ট্রান্সমিশন এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সির কারণে স্যার যে ইয়েগুলো থাকে সেগুলোর কারণে। হ্যাঁ, মেইনলি 50 হার্টজের যে নয়েজটা, তাই না? স্যার, একটা ফ্রিকোয়েন্সির এসি কারণে সিগন্যালটা যেটা। যেমন টি ওয়েভের একটা কিউআরএস কমপ্লেক্স টি ওয়েভ, প্রত্যেকটা কি থাকে, যেগুলো কিন্তু এক একটা সিগন্যাল, এগুলার কিন্তু টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি থাকবে। তো এখন মনে করো 50 হার্টজের একটা নয়েজ এড হয়ে গেল, তখন সিগন্যালটা আসলে দেখতে কি রকম হয় ওইটা আমরা আজকে জানতে চেষ্টা করব, যে একটা নয়েজ এড হলে ইসি সিগন্যালটা কেমন ডিস্টর্টেড হয়ে যায়। এটা আসলে ওই আমরা নরমাল ইসিজি সিগন্যাল দেখেও বুঝতে পারবো, কিন্তু ভালোভাবে বুঝতে গেলে ম্যাটল্যাব ইউজ করা বেটার। এটা একটা। আরেকটা পার্ট হলো যে এই যে নয়েজটা আছে, নয়েজটা রিডাকশন করার জন্য আমাদেরকে কি ধরনের প্রসিডিউর ফলো করতে হয় 50 হার্টজের নয়েজ। এটা অনেক ধরনের ওয়ে আছে। যেমন আমরা যদি একটা নচ ফিল্টার দেই, হ্যাঁ 50 হার্টজের নচ ফিল্টার, তাহলে যেটা করবে যে 50 হার্টজের সিগন্যালগুলোকে রিমুভ করে দিবে, আর বাকি যত সিগন্যাল আছে ওগুলোকে পাস করবে। হ্যাঁ, এটা একটা ওয়ে। এখন আরো অনেক অ্যাডভান্স কিছু ফিল্টার আছে, অ্যাডাপটিভ ফিল্টার বলা হয়, ওইগুলো আমরা দেখবো যে কিভাবে আমরা একটা সিগন্যাল থেকে নয়েজ রিডাকশন করতে পারি। তো এখন তোমরা এগুলো একটু, যে ফার্স্ট ফোরিয়ার ট্রান্সফর্ম তোমরা জানো যে আমরা এখানে একটা সিগন্যালের একদম ইন ডেপথ যদি জানতে চাই, হ্যাঁ একদম ডিটেইলস সম্পর্কে যদি জানতে চাই, তাহলে কিন্তু আমাদের এই ফোরিয়ার ট্রান্সফর্ম করে জানা যায়। তো এখানে অনেক ধরনের ফিল্টারের মধ্যে বাটারউড ফিল্টার আছে, হ্যাঁ এই ধরনের কিছু ফিল্টার আছে। তো আমরা যেটা করব সেটা হলো
একটু ওয়েট করো তোমরা, আমি আসতেছি। আচ্ছা, তো আমরা আবার ক্লাসে ফিরে আসি। সেটা হলো যে একটা সিগন্যাল সম্পর্কে আগে ভালো করে আমাদেরকে জানতে হবে, ওইটার মধ্যে নয়েজ সম্পর্কে জানার আগে। তো ইসিজির যে প্যারামিটার গুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটু জানতে চেষ্টা করি। যে একটা ইসিজি সিগন্যাল দেখতে এরকম হয়, তোমরা জানো। তার মধ্যে একটা পি ওয়েভ থাকে, এটা অনেকটা সাইন ওয়েভের মতো দেখতে। তারপরে একটা ইন্টারভাল থাকে, যেটা আমরা বলছি যে পিআর সেগমেন্ট। আর পি ওয়েভের একদম স্টার্টিং থেকে শুরু করে কিউ ওয়েভের স্টার্টিং পর্যন্ত, হ্যাঁ, ওই ইন্টারভালটাকে আমরা বলছি হচ্ছে পিআর ইন্টারভাল। ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখছি যে তোমার এইখানে যে কিউআরএস কমপ্লেক্স আছে, এটা অনেকটা ট্রায়াঙ্গুলার ওয়েভের মতো। কিউ ওয়েভটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের মতো, এস ওয়েভটাও ট্রায়াঙ্গুলার ওয়েভের মতো। আর কিছু এখানে আইসোইলেকট্রিক লাইন আমরা যেটাকে বলছি, এটা হলো যে এই যে আমরা এই লাইনটাকে বলবো আইসোইলেকট্রিক লাইন। তো তারপরে টি ওয়েভটাও একটা সাইন ওয়েভের মতো দেখতে। তার মানে যেটা আমরা বুঝতে পারছি যে একটা ইসিজি সিগন্যাল হলো অনেকগুলো সিগন্যালের আসলে এডিশন। আমরা যদি এ ওয়েভটা জেনারেট করতে পারি, তারপরে কিউআরএস কমপ্লেক্স জেনারেট করতে পারি, টি ওয়েভ জেনারেট করতে পারি, এবং সবগুলোকে যদি অ্যাড করে দেই, তাহলে যেটা হবে যে আমাদের এই ইসিজি সিগন্যালটা দেখা যাবে। তো এই কাজটা আগে আমরা করব। ঠিক আছে। প্রথমে আমরা যেটা করব যে ইসিজি সিগন্যালটা আমরা জেনারেট করব, তারপরে এটার মধ্যে নয়েজ এড করে আমরা শিখতে চেষ্টা করব আসলে নয়েজগুলো কি রকম হয় দেখতে 50 হার্টজে।
তো এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হলো যে আমরা চাইলে এই ইসিজি সিগন্যালটা যেটা করতে পারি যে ডেটাবেস থেকে নিতে পারি। ডেটাবেস বলতে যেটা বোঝায় যে মানে পেশেন্ট, বিভিন্ন রকম পেশেন্ট আছে তোমরা জানো, হার্ট পেশেন্ট অথবা নরমাল যে ইসিজি সিগন্যাল যেগুলো আছে এগুলা বিভিন্ন রকম ডেটাবেসে পাওয়া যায়। হ্যাঁ, তো এই ডেটাবেস গুলাকে এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে তুমি এইগুলা নিয়ে বিভিন্ন কাজ করতে পারো। তোমার মনে করো একজন 5 ডিগ্রি হার্ট ব্লক আছে একজনের, তো ওই ডেটাটা তোমার দরকার, তুমি এটা নিয়ে একটু কাজ করবা, এটা নিয়ে দেখবা যে আসলে 5 ডিগ্রি হার্ট ব্লকটা কিরকম, এটা হলে আসলে ইসিজি সিগন্যালের চেঞ্জ কোথায় হয়। সো এই মানে ডেটাবেসটা একটা জায়গায় দেওয়া থাকে, ঠিক আছে, ওইখান থেকে আমরা নিতে পারবো। হ্যাঁ, তো এটা একটা ওয়ে যে আমরা ওই সিগন্যালটা এখান থেকে নিয়ে তোমাদের এখান থেকে আমরা সিগন্যালটা সম্পর্কে জানতে পারবো যে আসলে 5 ডিগ্রি হার্ট ব্লক হলে ইসিজি সিগন্যালটা কেমন হয়, কোথায় চেঞ্জ আসে। ঠিক আছে, এতটুকু কি বোঝা গেছে? যে আমরা দুই ভাবে এই সিগন্যালটা সম্পর্কে জানতে চেষ্টা করব। একটা হলো ডেটাবেস থেকে একটা র ডেটা নিব, যেটা হচ্ছে একজন পেশেন্টের ইসিজি ডেটা। আরেকটা হলো যে আমরা এই সিগন্যালগুলো জেনারেট করে আমরা অ্যাড করে একটা ইসিজি ওয়েব জেনারেট করব। এটা হলো আরেকটা ওয়েব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো ইসিজি ডেটাবেস সম্পর্কে একটু যদি বলি, সেটা হলো ফিজিওনেট একটা ডেটাবেস আছে। এখানে আমরা এই ইসিজির যে ডেটাগুলা, তারপরে তোমার শুধুমাত্র ইসিজি না, এখানে আরো অনেক ধরনের সিগন্যালই থাকে। তার মধ্যে আমরা এখান থেকে ইসিজি ডাটাটা নিতে পারি। হ্যাঁ, আর এগুলা হলো ওপেন ডাটাবেস থাকে কিছু, আর কিছু থাকে হচ্ছে অবশ্যই ক্লোজ ডাটাবেস। তো আমরা এখানে ওপেন ডাটাবেস গুলা থেকেই একটা মানে টেক্সট ফাইল আকারে একটা সিগন্যাল নিয়েছি, এবং ওইটা হচ্ছে আমরা নিয়ে কাজ করব। যেমন স্লিপ অ্যাপনিয়া সম্পর্কে তোমাদের অবশ্যই আইডিয়া আছে, যে ঘুমের মধ্যে যারা একটু মনে করো মোটা মানুষ, অথবা মোটা না হলেও যাদের থাইরয়েডের প্রবলেম আছে, অথবা যাদের মনে করো মাসেল একটু বেশি গলার দিকে, হ্যাঁ, ওদের কি হয় যে ঘুমের মধ্যে ওদের অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যায়। ঠিক আছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তারপরে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে এরকম সিরিয়াস হয়ে। সো যারা নাক ডাকে কন্টিনিউয়াসলি, ওরা কিন্তু আসলে ভালো রিস্কের মধ্যে আছে। আমরা মনে করি যে সে ঘুমাচ্ছে, সুন্দর ঘুমাচ্ছে, নাক ডাকতেছে, কিন্তু আসলে কিন্তু ওর একটা এই প্রবলেম আছে। হ্যাঁ, এবং এটা ধীরে ধীরে বাড়তে বাড়তে একসময় ওর অক্সিজেন স্যাচুরেশন এতটাই কমে যেতে পারে, ঘুমের মধ্যে হয়তো এটা অভ্যাস হয়ে গেছে, তার অক্সিজেন স্যাচুরেশন হয়তো 70-এ নেমে যাচ্ছে, তার কিছু হচ্ছে না। কিন্তু কন্টিনিউয়াসলি এরকম যদি হতে থাকে ঘুমের মধ্যে, তাহলে কিন্তু ওর যেটা হবে যে ওর বিভিন্ন যে অর্গান গুলো আছে এইগুলো আর ভালোভাবে অপারেট করবে না। যেমন আমাদের ব্রেন, তারপরে কিডনি, কোনো কিছুই কিন্তু ফাংশন করবে না। তো যাদের এরকম নাক ডাকার প্রবলেম আছে, ওদের ইমিডিয়েটলি এটা দূর করতে হয়, নাহলে এটা পরবর্তীতে লং টার্মে একটা ভালো একটা এফেক্ট ফেলে, মানে আমাদের অর্গান গুলার আর কি আয়ু কমতে থাকে, এক কথায় যদি সহজ বাংলা ভাষায় বলি। এটা হলো অ্যাপনিয়া ইসিজি ডাটাবেজে আমরা এটা পেতে পারবো। মানে এটা আমি দেখাবো না যে ফিজিওনেটেড ডাটাবেস গুলা কিরকম থাকে। তারপরে এখানে তোমার এই কনজেস্টিভ হার্ট ফেইলার ডাটাবেস, মানে আমাদের যদি কারো হার্ট ফেইলার হয়, একজন পেশেন্টের মনে করো হার্ট ফেল হয়ে সে মারা গেল, এখন ওই ইসিজি সিগন্যাল গুলাকেও এরকম ডাটাবেসে থাকে আর কি। তারপরে ব্লাড প্রেশার, সল সেনসিটিভ ডাল, মানে এখানে যদি কারো ব্লাড প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার, সেক্ষেত্রে এই ইসিজি সিগন্যালটা কেমন হবে এরকম ডেটাবেসে থাকতে পারে। তারপরে কারো মনে করো ব্রেন হ্যামারেজ হলো, ওইটারও আবার সিটি ইমেজগুলা ইমেজ আকারে আমাদের ডেটাবেসে থাকতে পারে। তার মানে এখানে যে শুধুমাত্র যে এখানে আমাদের টেক্সট ফাইল থাকবে, টেক্সট ফাইল মানে যেটা বোঝাচ্ছি যে তোমার শুধু একটা সিগন্যাল আসলে কি, অনেকগুলা নাম্বার, হ্যাঁ, অনেকগুলা পিক, যেমন ধরো পি ওয়েভ, এটা একটা সাইন ওয়েভ, এখানে তোমার কি থাকবে, পজিটিভ পিক থাকবে অনেকগুলা, প্রথমে 0 থেকে শুরু হবে, তারপরে আস্তে আস্তে বেড়ে আবার 0-তে চলে যাবে। হ্যাঁ, তো এরকম আর কি অনেকগুলা সিগন্যাল, অনেকগুলা নাম্বার থাকবে। সো ওই নাম্বারগুলা আমরা নিতে পারি, নাম্বার আকারে, টেক্সট ফাইল আকারে নিতে পারি। তারপরে আমরা এটা আবার ইমেজ আকারে থাকতে পারে, যে ইসিজি সিগন্যালের যে ইসিজির যে রিপোর্ট গুলো আছে ওগুলা টেক্সট ফাইল আকারে থাকতে পারে। ঠিক আছে, এই কয়েকটা আমরা সম্পর্কে জানলাম। তারপরে আমাদের মেইনলি যেটা এখন আমরা করব সেটা হলো ইসিজি সিগন্যালটা জেনারেট করতে চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে একটা ইসিজি সিগন্যালটা তোমরা জানো নন স্টেশনারি সিগন্যাল, তার মানে এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। টি ওয়েভের যে আছে পিকটা সবসময় এরকম থাকবে না, পি ওয়েভটা এরকম থাকবে, এটা চেঞ্জ হবে।
তো এখন আমরা এটাকে আপাতত যেটা করব যে এটাকে স্টেশনারি ধরে কাজটা করব। হ্যাঁ, আমরা ধরতেছি যে এই সিগন্যালটা হচ্ছে স্টেশনারি এবং এটা চেঞ্জ হবে না। কারণ আমরা যদি একটা নন স্টেশনারি সিগন্যাল জেনারেট করতে চাই ওইটাও পসিবল, কিন্তু ওইটা নিয়ে স্টাডি করা একটু কঠিন হয়ে যাবে। যে আমাদের মনে করো আমরা জানি যে ভোল্টেজ লেভেল সম্পর্কে আমরা জানি যে একটা পি ওয়েভের জন্য তোমার স্ট্যান্ডার্ড একটা যে টাইম ইন্টারভাল থাকে ওটা হলো কত 100 মিলিসেকেন্ড। তো এখন এটাকে আমরা কন্টিনিউয়াসলি 100 মিলিসেকেন্ডই রাখবো। যে আমরা যেখানে কোডটা লিখবো যে ম্যাটল্যাব যে কোডটা করব ওইখানে আমরা এটা লিখে দিব যে আমাদের পি ওয়েভের যে টাইম ইন্টারভাল সেটা হলো 100 মিলিসেকেন্ড আর 0.3 ভোল্ট। তারপরে আমাদের পিআর ইন্টারভালের জন্য কত হবে, তারপরে কিউআরএস কমপ্লেক্সের জন্য কত হবে। সো এইগুলা আমরা ওইখানে বাই ডিফল্ট দিয়ে দিব। এখন এই কাজটা আমরা করব কিভাবে? এটা করার জন্য কিন্তু আমাদের ফোরিয়ার সিরিজ করতে হবে। তোমরা জানো ফোরিয়ার সিরিজ হলো আসলে কি? ফোরিয়ার সিরিজ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? ফোরিয়ার সিরিজটা কেন করা হয়? একটা ইনফিনিট সিরিজ, তাই না? জি এটা স্যার। ইনফিনিট সিরিজ, এটা হলো বিভিন্ন রকম ডিফারেনশিয়াল ইকুয়েশন নরমালি সলভ করার জন্য ইউজ করা হয়। এখন এটা হলো যে আমরা যে কাজে ইউজ করব সেটা হলো একটা আসলে ফোরিয়ার সিরিজ হলো অনেকগুলা ইনফিনিট সাইন আর কোসাইনের কি সমষ্টি। হ্যাঁ, তো আমরা যেটা করব যে এরকম একটা সিরিজ একটা সিগন্যালকে যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করতে চাই, ঠিক আছে, তাহলে আমাদেরকে কি করতে হয় যে এটাকে ফোরিয়ার অ্যানালাইসিস করতে হয়। তারপরে এটার আমরা একদম মানে ডিটেইলস সম্পর্কে জানতে পারি যে এটার একদম ভিতরে মানে সাইন ওয়েভ গুলা কিরকম, তারপরে ইন্টারভাল কিরকম, সবকিছু সম্পর্কে আমরা জানতে পারি। তো ওইটা আসলে দরকার হয়। তারপরে এখানে আমরা আরেকটু আগাই, এখানে যে দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে কমপ্লিট সাইকেল একটা সাইকেল, তারপরে এসি আরেকটা সাইকেল এখানে দেখানো হয়েছে। তার ডিপোলারাইজেশন যে এখানে যে বলা আছে কথাগুলো আমি ল্যাবে বলেছি যে ডিপোলারাইজেশন অফ ভেন্ট্রিকল গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেড বাই নেক্সট পার্ট অফ দ্য সিগন্যাল হুইচ ইজ নেম কিউআরএস কমপ্লেক্স। তার মানে এখানে তোমার কিউআরএস কমপ্লেক্সটা আসলে কখন জেনারেট হয় সেটা হলো যে আমাদের ভেন্ট্রিকলের মধ্যে যখন ডিপোলারাইজেশন হয়। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে ডিপোলারাইজেশন ওয়েভটা এসএ নোড থেকে শুরু করে যাত্রা, যে এখানে হয়তো এখানে তোমরা পেয়ে যাবে এই কথাগুলো যে কিভাবে সিগন্যালটা জেনারেট হয়। তারপরে এখানে এসে যেটা পাবা সেটা হলো যে ডিপোলারাইজেশন ওয়েভটা যখন ভেন্ট্রিকলের মধ্যে যায় ওই সময় যে সিগন্যালটা জেনারেট হয় এটাকে আমরা বলি কিউআরএস কমপ্লেক্স, এবং এটা হচ্ছে গ্রাফিক্যালি আমরা দেখতে পাই। তাহলে এখানে প্রথমে এখানে ডিটেইলস পেয়ে যাবা যে ফার্স্ট নেগেটিভ পার্ট ইসি সিগন্যাল হচ্ছে কিউ ওয়েভ, তারপরে হাইয়েস্ট পিক হচ্ছে আর, আর সেকেন্ড নেগেটিভ পার্ট হচ্ছে এস ওয়েভ। এটা হচ্ছে আমি ডিটেইলসে লিখে দিছি তোমাদের কথাগুলো যে আমরা ইসি সিগন্যালটা একদম ডিটেইলসে কিরকম হয়। আর কিউ ওয়েভটা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে কিউ ওয়েভটা কতটুকু হয় এটা ভাইভাতে আমি জিজ্ঞেস করতে পারি যে 1/4 অফ অ্যামপ্লিটিউড অফ আর ওয়েভ। ঠিক আছে, তাহলে আর ওয়েভ যে অ্যামপ্লিটিউডের হবে, হ্যাঁ, ওইটার হচ্ছে তোমার 1/4 হবে। তাহলে এখানে তোমরা এই জিনিসটা ভাইভাতে কিন্তু কোশ্চেন আকারে আসতে পারে, একটা ম্যাথমেটিক্স এর আকারে আসতে পারে। হ্যাঁ, মনে করো আমি দিয়ে দিলাম যে একটা কিউ ওয়েভের অ্যামপ্লিটিউড হচ্ছে এত, তো বললাম যে আর ওয়েভের অ্যামপ্লিটিউডটা কত হতে পারে। সেক্ষেত্রে চারটা অপশন থাকলো, তোমাদেরকে কি করতে হবে এটাকে 1/4 মানে 4 টাইমস করতে হবে আর মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ 4 টাইমস করতে হবে, সে ওয়েবে পেয়ে যাবে। সো এটাতে তোমরা আশা করি এই ছোট ছোট ম্যাথ যদি আসে, ম্যাথ আসলে খুব একটা নাই, এই যে একটা দেখালাম এটাই একটা হতে পারে, আমি এত বেশি ম্যাথ দিব না, তো এটা তোমাদেরকে একটু হয়তো জানতে হতে পারে। আচ্ছা, তো এই তো মোটামুটি ভাবে এতটুকুই ছিল। 5.3 মিলিভোল্ট যদি হয়েছে, তো এখন আমরা আর এখানে কিউআরএস কমপ্লেক্সে এস ওয়েভ যেটা থাকবে এটা 0.8 মিলিভোল্ট, এগুলো তোমরা একটু দেখে নিবা, তোমরা অবশ্যই এগুলা থিওরি ক্লাসে করেছো। আর এখানে হোল কিউআরএস কমপ্লেক্স ইজ ডিনোটেড বাই রেঞ্জ অফ 50 টু 110 মিলিসেকেন্ড। ঠিক আছে, তো কিউআরএস কমপ্লেক্সে যেহেতু তোমার কিউ আর এস তিন ধরনের ওয়েভ আছে, এটাকে আমরা কমপ্লেক্স বলছি, আর এটার হচ্ছে 50 থেকে 110 মিলিসেকেন্ড পর্যন্ত হয়। সো এটা তোমরা করে নিবা এখান থেকে। তো এই কথাগুলো হচ্ছে যে ম্যাথমেটিক্যাল আমাদের এগুলা লাগবে, যে আমরা যখন বিভিন্ন ওয়েভ জেনারেট করি তখন এগুলার যে অ্যামপ্লিটিউড, তারপরে কতটুকু ইন্টারভাল, এগুলো আমাদের জানতে হয়, যে আমরা যে পিআর ইন্টারভাল দিব ওইটা কতটুকু হবে। হ্যাঁ, তারপরে পি এর একদম লাস্ট থেকে শুরু করে যে এই যে এখানে যে আছে প্রথমে আইসোইলেক্ট্রিক লাইনটা শুরু হলো, তারপরে পি ওয়েভটা আমরা জেনারেট করলাম। পি ওয়েভ জেনারেট করার জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে, বুঝতে পেরেছো?
প্রত্যেকটা সিগন্যাল জেনারেট করার জন্য আমাদের আলাদা আলাদা ফাংশন লিখতে হবে। তারপরে আমরা কি করব, আমাদের ম্যাটল্যাব কোডের মধ্যে ওই ফাংশনগুলোকে কল করব। ঠিক আছে, এখানে কিন্তু এরকম না যে একটা কোডের মধ্যে আমরা সবগুলো সিগন্যাল জেনারেট করব। তো pwave এর জন্য একটা ফাংশন হবে, qwave এর জন্য হবে, qrs এর জন্য হবে, এরকম আমরা প্রত্যেকটার জন্য পেয়ার ইন্টারভাল, পেয়ার সেগমেন্ট, এগুলোর জন্য আমরা ফাংশন লিখে তারপরে যেটা করব, ইউওয়েবটাও আমি এখানে দেখাবো। ছোট্ট একটা ওয়েব থাকে, এটা অনেকের থাকে অনেকের থাকে না, সো এটা না থাকলেও কোনো প্রবলেম নাই। ওইটা হচ্ছে কোনো মানে প্রবলেমের জন্য এটা আমরা এটা করি না নর্মালি। যেমন আমাদের যদি এখানে টি ওয়েবটা ইনভার্টেড হয়ে যায়, তাহলে তোমরা জানো এটা ভালো একটা সমস্যা, ইলেকট্রোলাইটের ভালো একটা ইমব্যালেন্স হচ্ছে এটা, হ্যাঁ, কোনো একটা প্রবলেম হচ্ছে। তো এর জন্য আমাদের এই বেসিক যে সিগন্যালগুলো এগুলো সম্পর্কে জানলেই হবে। আচ্ছা, তো এখন কোডটা সম্পর্কে আমি একটু বলি। প্রথমে আমি যেটা বলছিলাম যে একটা ইসিজি টেক্সট ফাইল, যেটা আমি MITbIS ডাটাবেস থেকে ডাউনলোড করেছি, হ্যাঁ, ইসিজি ডাটাবেস আছে ওইখানে, নরমাল ইসিজি ডাটাবেস থেকে MITbIS থেকে ডাউনলোড করার পরে তোমরা যেটা এখানে যেটা দেখাচ্ছে যে এই যে ecg.raw.txt, এই ফাইলটা হচ্ছে ম্যাটল্যাবের ডকুমেন্টস এর ডাইরেক্টরিতে সেভ করতে হবে। মানে ম্যাটল্যাবটা যেখানে বাই ডিফল্ট জেনারেট হয়, তোমরা জানো যে কোনো ফাইলকে রান করতে গেলে কি করতে হয়, লোড করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় যে ম্যাটল্যাবের ডাইরেক্টরিতে নিয়ে যেতে হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে ইসিজি র ইকুয়াল টু, মানে এই যে ইসিজি র যে নামটা দিলাম এটাতে সেভ হয়ে যাবে, মানে এই ডেটাগুলো চলে যাবে। তো এই টেক্সট ফাইলের যে ডেটাগুলো আছে ওগুলো আসলে বিভিন্ন ধরনের নাম্বার। ঠিক আছে, তো এখন আমরা যদি এই সিগন্যালটা একটু দেখি যে আসলে কিরকম হবে, যে এই যে সিগন্যালটা, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আসলে ম্যাটল্যাব দিয়ে জেনারেট করা সিগন্যাল। আর ইসিজি র যে সিগন্যালটা, এটা আমরা একটু ম্যাটল্যাব কোডটা রান করেই দেখি, মানে প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আরেকটু কথা বলেই নেই, সেটা হলো যে আমাদের যে লেন্থ হবে, আমাদের ইসিজি সিগন্যালের যে লেন্থ হবে, এখানে জাস্ট সিম্পল ফ্রিকোয়েন্সি কত হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে একটা আমরা এখানে যে লেন্থটা যেটা হবে এটা আগে নিয়ে নিলাম। এই লেন্থ যে কোডটা আছে এটা দিয়ে আমরা যেটা করি লেন্থ ইসিজি র, তার মানে এখানে যে তোমাদের যে ইসিজি যে র টেক্সট ফাইলটা আছে, এইটার যে আলটিমেট যে লেন্থটা আছে, এটা তো ইনফিনিট একটা সিগন্যাল না, এটা একটা টেক্সট ফাইল, ওটা হচ্ছে একটা নির্দিষ্ট লিমিট আছে, এবং ওইটা লেন্থ কত, ওই লেন্থটাকে আমরা n এর মধ্যে সেট করে নিলাম। এখন আমরা যেটা করব যে আসলে এই লেন্থটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যে এফএস আছে 250 নিয়েছি, এটা তোমরা চেঞ্জ করে নিতে পারো ইচ্ছা করলে, এটা চেঞ্জ করে আমরা দেখবো আসলে কোথায় চেঞ্জটা আসে। তো এটা চেঞ্জ করলেও যেটা হবে যে আলটিমেটলি যে টি যেটা থাকবে এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা এটার সাথে রিলেটেড হয়ে যাবে। হ্যাঁ, তো 0 থেকে n-1 পর্যন্ত তোমরা এটা জানো যে এখানে একটা কোলন দিয়ে যেটা করা হয় যে আমরা কতটুকু পর্যন্ত সিগন্যালটা নিব, এটা তোমরা নাইকুইস্ট থিওরি অনুযায়ী এই মানে এটা করতে হবে আমাদেরকে। নাইকুইস্ট থিওরিতে ফেলে তারপরে আমরা যেটা দেখলাম এফএস দিয়ে ভাগ করলে যেটা হবে যে প্রতিবার এফএস এর যে ভাগ রেশিওটা আছে ওটা 250 আছে এখানে, এটা যদি তুমি 100 দাও জাস্ট কি হবে, এখানে টিটা একটু চেঞ্জ হবে আর কিছু না। কিন্তু এখানে কিন্তু তোমরা এটা এই লেন্থটা নিয়ে নিতে হবে, ইসিজি সিগন্যালের যে লেন্থটা এটা আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এটা করার পরে যেটা হবে যে আমরা জাস্ট ফিগার ড্র করব, যে একটা ইসিজি সিগন্যাল নিলাম, নেওয়ার পরে আমরা ফ্রিকোয়েন্সি, তারপরে লেন্থ, টাইম পিরিয়ড, এগুলো আমরা নিয়ে ফেললাম। তো এখন যেটা হবে যে আমরা শুধুমাত্র প্লট করব। তো প্লট করা খুবই সহজ, টি এর মানে রেসপেক্টে আমরা প্লট করব, টি থাকবে আর ইসিজি র সিগন্যাল থাকবে, এখানে যে ডেটাগুলো আছে। তো তারপরে আমরা এখানে টাইটেল দিতে পারি ইসিজি র, এক্স লেভেলের জন্য টাইম দিলাম আর ওয়াই লেভেলের জন্য এমপ্লিটিউড দিলাম। তো এই কোডটুকু যদি তুমি রান করো, তার আগে ফাইলটা যে ইসিজি র যে ফাইলটা এটাকে আগে নিয়ে নিতে হবে, এটা রান করলে আমরা কি পাই এটা আমরা দেখি। আচ্ছা,
তো দেখতে পাচ্ছ যে এখানে সিএলসি, ক্লোজ অল, ক্লিয়ার অল এগুলো দিয়ে জাস্ট আমি আগের যে ইয়াগুলো ছিল এগুলো সব ক্লিন করে নিলাম। আগের যদি কোনো ধরনের থাকে ওগুলো ক্লিন করে নিলাম। তো প্রতিবার এটা হবে যে এটা হওয়ার পরে তারপরে এই কোডটুকু রান হবে। তো এটা যদি আমরা রান করি তাহলে আমরা দেখব যে এখানে একটা এরকম একটা ওই যে সিগন্যালটা আলটিমেটলি ওটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা যদি আমরা একটু জুম করে দেখি, স্যার সিগন্যালের উইন্ডোটা কি আসছে? সিগন্যাল আসে না তো। আচ্ছা ওইটা তাহলে নিউ শেয়ারে দিতে হবে তাহলে। রান করার পরে একটা নতুন উইন্ডো আসছে, এখানে আমরা আচ্ছা, সিগন্যালটা আসবে। দেখতে পাচ্ছি। তো এখানে দেখো এই সিগন্যালটা কিন্তু নন স্টেশনারি। এটা কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে এই সিগন্যালটা পি ওয়েভ একই রকম হচ্ছে প্রতিবার। কোনো সুস্থ মানুষ যদি থাকে এবং ওর কোনো ধরনের নয়েজ যদি না থাকে সেক্ষেত্রে একই রকম আসার সম্ভাবনা আছে, কিন্তু তারপরেও মানে যেহেতু হিউম্যান বডি ওটাতে চেঞ্জ আসবে অবশ্যই। তো এখন এখানে দেখো প্রথমে হচ্ছে যে পি ওয়েভটা, তারপরে কিউ, তারপরে কিউ আর এস, তারপরে টি ওয়েভ, তারপরে এখানে ছোট ছোট সিগন্যাল এড হয়েছে, এগুলো আসলে নয়েজের কারণে হয়েছে। তোমরা এগুলো জানো যে বিভিন্ন ধরনের যখন একটা প্র্যাকটিক্যাল সিগন্যাল নেওয়া হয় ওইটা কিন্তু অ্যাকচুয়ালি যতই তুমি চেষ্টা করো না কেন, এই যে এইখানে যে এমপ্লিটিউড গুলা দেখা যাচ্ছে, ছোট ছোট এমপ্লিটিউড দেখা যাচ্ছে, এগুলা কিন্তু আসলে ইউ ওয়েভ না। এগুলো যেটা হচ্ছে যে এই একটা সিগন্যাল, এটা যদি আমরা সিম্পলি চিন্তা করি যে এটা যদি একটা প্রথমে একটা সিগন্যাল জেনারেট হবে, তারপরে এই সিগন্যালটা তো একবারে লেভেলে চলে যেতে পারবে না। এটা একদম স্ট্রেট লাইন হয়ে যেতে পারবে না প্র্যাকটিক্যাল সিগন্যালের। এটা কি হবে যে এরকম সামান্য পরিমাণে কিছু অ্যামপ্লিটিউড হয়ে তারপরে আবার একটা পিভট পাওয়া যাচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে সিগন্যালটা আসলে দেখো এই পার্টটুকু খেয়াল করো, এই পার্টটুকু খেয়াল করো, এটা কিরকম দেখতে। আবার এইখানে চলে আসো, এই পার্টটা খেয়াল করো, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। তার মানে যেটা হচ্ছে যে সিগন্যালটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, আর কিন্তু চেঞ্জের প্যাটার্নটা কিন্তু মোটামুটি সেম, কারণ সে সুস্থ। এটা আমি যে ডাটাবেস থেকে নিছি এটা হলো একজন সুস্থ মানুষের ইসি ডাটাবেস। তার মানে ও যদি আমরা এক্সপেক্ট করব যে ওর যে ইসি সিগন্যালটা আছে এটা হয়তো কিছুটা ডিস্টর্টেড হবে। যেমন ধরো এই যে এইখানে যে কিউ আর এস এস ওয়েভটা দেখা যাচ্ছে, এখানে যেরকম এখানে কিন্তু এরকম না। এখন এইটা অনেক কারণে হতে পারে, যেমন ধরো এখানে যে এসটি সেগমেন্ট যেটা আছে, এসটি সেগমেন্ট এলিভেশন বলতে একটা কথা আছে, তোমরা এটা হয়তো ক্লাসে পড়েছো বা হয়তো হয় নাই, এটা থিওরি ক্লাসে পড়ানো হতে পারে যে এসটি এলিভেশন এটা অনেক ইম্পর্টেন্ট। এটা মানে বিভিন্ন ধরনের ডিসঅর্ডারের জন্য এটা দেখা হয় যে এসটি তে যদি তোমার কম্প্রেশন হয় বা এলিভেশন হয় তাহলে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে আমাদের সিগন্যালে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে ওর প্রথমে আমরা দেখতে পাচ্ছি এরকম এস থেকে টি সেগমেন্ট, এসটি সেগমেন্ট যেটা, এখান থেকে টি ওয়েভটা শুরুর যে মানে টি ওয়েভের এক মাঝ বরাবর যেটা আছে এখান থেকে শুরু করে এসটি সেগমেন্ট। তো এইটা যেটা হয় যে সিগন্যালটা হচ্ছে যদি এসটি এলিভেশন থাকে, তাহলে যেটা হবে যে এখান থেকে মানে টি ওয়েভটা দেখা যাবে যে আস্তে আস্তে কমে গেছে। তো আমরা এটার মধ্যে তো খুব ভালো বুঝতে পারবো না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে তাহলে যেটা কিছুটা হলো আমরা ধারণা করতে পারতেছি যে এলিভেশনটা আসলে কিরকম হচ্ছে এসটি। তো আমরা যদি একটা ভালো সিগন্যাল দেই যে এস থেকে শুরু করে টি ওয়েভ, আর এখানে আমরা যদি একটা প্র্যাকটিক্যাল সিগন্যাল পাই সেক্ষেত্রে কিন্তু আসলে এই টি ওয়েভটা আসলে শুরু হয়েছে কোথা থেকে এটা বোঝা খুব কঠিন। কিন্তু আমরা এটা ধারণা করতে পারি যে যদি আমরা এইখান থেকেও ধরি টি ওয়েভের যে পিকটা আছে, এই পিকটা যদি মনে করো সরে গেল, এই পিকটা ডান পাশে যদি সরে যায় তাহলে এসটি এলিভেশন হবে, আর যদি এই টি ওয়েভের পিকটা যদি বাম পাশে সরে যায় তাহলে এসটি কম্প্রেশন হবে। মানে এখানে কি হবে, এই যে ইন্টারভালটা যেটা আমরা পাচ্ছি, যে ইন্টারভাল না সরি সেগমেন্ট, এই সেগমেন্টটা কি হবে আলটিমেটলি একবার বেড়ে যাবে বা কমে যাবে। তো এখানে একটা টোটাল ক্লাসই তোমাদের আমি নিতাম আর কি, যে এসটি এলিভেশনটা কিরকম হয় ওটার উপর। এসটি এলিভেশনে তোমাদের লিড 1 2 3 এটার জন্য কি করা হয়, এসটি এলিভেশনের জন্য কি করা হয়। এখন ইলেকট্রোকার্ডিওগ্রামে
এখানে তোমার এসটি সেগমেন্টে অ্যাবনরমালিটি যেটা আছে ওইটা বোঝার জন্য আমাদেরকে এই কাজটা করতে হয়, এবং এটার জন্য যে লিডগুলো আছে এটা আমরা যদি দেখি যে প্রত্যেকটা ওয়েবেরই তোমাদের কিছু প্যারামিটার থাকে, হ্যাঁ। যেমন এসটি সেগমেন্ট যেটা থাকবে, আমরা এখানে অ্যাবনরমালিটি গুলো যদি দেখি সেক্ষেত্রে আমরা ইসিজি যে প্র্যাকটিক্যাল দ্বারা আমি দেখাচ্ছি, আমাদেরকে আমি শেয়ার করে দেখাচ্ছি কিছু জিনিস। ওটা তোমাদের লেকচারটা আমি শেয়ার করে দিব না, যে ওটার থেকে তুমি অনেক ইনফরমেশন পাবে। এই যে এইখানে গিয়ে আমরা একটা ছবি দেখবো, উইকিপিডিয়াতে যাই, উইকিপিডিয়াতে যদিও যাওয়া উচিত না। তো এসটি সেগমেন্ট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে এই ছবিতে দেখানো হয়েছে, সেগমেন্টটা দেখানো হয়েছে। আর অনেকে বলে যে এটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, তো আলটিমেটলি যেটা হচ্ছে যে এখানে একটা ব্লক যদি থাকে, করোনারি আর্টারিতে যদি একটা ব্লক থাকে, হ্যাঁ, তাহলে ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই যাচ্ছে কার্ডিয়াক মাসেলের মধ্যে, তখন এটা যেটা হয় যে মানে আমাদের এসটিটা কি হয় ডিউরিং যে সিস্টোল আর একটা ডায়াস্টোল, তখন যেটা হয় যে এখানে হার্ট মানে অনেকের প্রেসার বেড়ে যায়, সিস্টোলে চেঞ্জ হয়, ডায়াস্টোলে চেঞ্জ হয়। তো এই ধরনের অনেক ধরনের পিআর ইন্টারভাল, তারপরে পিএসটি সেগমেন্ট, পিটি ইন্টারভাল, অনেকগুলা ইন্টারভালের মধ্যেই চেঞ্জ আসে। এখন এসটি ডিপ্রেশন যেটা আমি বলছিলাম, আরেকটা হচ্ছে কি এসটি এলিভেশন। একটা লিডের মধ্যে আমরা এসটি এই সেগমেন্টে এসটি এলিভেশনটা দেখতে পাই, আরেকটা লিডের মধ্যে আমরা এসটি ডিপ্রেশনটা বা কম্প্রেশনটা দেখতে পাই। এখন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটা আমি বলছি যে এখানে দেখো আছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটাকে ছোট্ট সহজ ভাষায় বলে যে হার্ট অ্যাটাক যদি হয়। তো এটার ক্ষেত্রে আমরা একটা কনভেক্স এসটি সেগমেন্ট পাই। এখন এটা খুবই ভালোভাবে প্রেডিক্ট করা যায় যে ওর একটা হার্ট অ্যাটাক হয়েছে এসটি এলিভেশন যদি থাকে। তো এখানে আমি ভালো একটা ছবি যদি দেখাই তোমাদেরকে, আসলে উইকিপিডিয়ায় ভালো ছবি পাওয়া কঠিন। আচ্ছা, এইখানে খুব ভালোভাবেই বলা আছে যে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাকশন পটেনশিয়াল এখানে বলা আছে। আর এখানে আমরা এই যে টি ওয়েভটা দেখো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, এভিএল লিড 2 লিড 1 এভিএফ এভিআর আর 3, এই কয়েকটা মানে ইয়ার জন্য লিডের জন্য আমরা সিগন্যালগুলো দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেওয়া আছে। আর এসটি সেগমেন্ট এলিভেশন কজড বাই ইচেমিয়া, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এসটি এলিভেশনটা হচ্ছে এখানে দেখো প্রথমে হচ্ছে আমরা এরকম দেখতে পাচ্ছি, তারপরে সিগন্যালটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, এরকম চেঞ্জ হলো, তারপরে দেখা যাচ্ছে এরকম হলো, আলটিমেটলি লাস্টে দেখা যাচ্ছে যে এরকম হয়ে গেল। ঠিক আছে, তো এখানে তোমার প্রত্যেকটা সিগন্যালের মধ্যে চেঞ্জ গুলা খেয়াল করো যে একটাতে কিন্তু এসটি সিগন্যালটা দেখাই যাচ্ছে না, এই যে এখানে এটা টি ওয়েভটা অনেক বেশি। তো এটা হতে পারে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সের কারণে হতে পারে, ইচেমিয়া যেটা এখানে বলা আছে যে ওইটার জন্য তো হতে পারে। তো ইচেমিয়ার এখানে আসলে এক ধরনের ট্রিটমেন্টও করা যায়। মায়োকার্ডিয়াল ইচেমিয়া যেটা হয় যে ব্লাড ফ্লো যেটা হয় আমাদের হার্ট মাসলের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হয়। এখন এই ব্লাড ফ্লো কোনো কারণে যদি কোনো মানে ব্লক হয়, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এখানে তোমাদের এই যে ইচেমিয়া হয়। তো আমরা এটা সম্পর্কে একটু জানতে চেষ্টা করব যে আসলে এসটি এলিভেশনটা কিভাবে হচ্ছে। এখানে কিছু ছবি দিয়ে বোঝানো হয়েছে যে এসটি এলিভেশন কনকেভ ডাউন, তার মানে এখানে এসটি এলিভেশনটা কি হয়েছে, নিচের দিকে চলে গেছে। আর লিড 1 এর ক্ষেত্রে এসটি ডিপ্রেশন দেখা যাচ্ছে। লিড এভিএফ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে পুরাই এই যে এটার তুলনায় দেখো চেঞ্জটা কোথায় আসছে, এটাও কিন্তু লিড 3 আর এভিএফ মোটামুটি একই রকম দেখা যাচ্ছে, কিন্তু চেঞ্জটা কোথায়, চেঞ্জটা হচ্ছে তোমার এই যে দেখো এইখানে এখান থেকে শুরু হয়ে এইভাবে গেল, যাওয়ার পরে এই পার্টটা কিন্তু একটু ছোট আর এই পার্টটা হচ্ছে বড়। তার মানে লিড ভিডিওতে যে আমরা খুব ভালোভাবে এসটি ডিপ্রেশনটা বুঝতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা লিডেই কিন্তু সামান্য পরিমাণে বোঝা যাচ্ছে, কিন্তু লিড ভি2তে যেটা আমরা ভি1 থেকে ভি6 পর্যন্ত পাই ওইখানে খুব ভালো আমরা বুঝতে পারবো। এখন ভি2তে কেন আমরা বুঝতে পারবো, এটার কারণটা কি, এটা ভাইবাতে হয়তো আমি জিজ্ঞেস করতে পারি ভি2তে কেন।
এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে লিড 1 এর মধ্যে এসটি ডিপ্রেশন আছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে ভি2 যে সিগন্যালটা হয় ওটা নরমালি টি ওয়েভ রিলেটেড, তাই না? টি ওয়েভটা কি হচ্ছে ভি1 থেকে ভি6 পর্যন্ত চেঞ্জ হয় আমরা জানি, এবং ভি6 এ যে পজিটিভ হয়ে যায়। তো তাহলে আলটিমেটলি যেটা হবে যে ভি1 থেকে ভি6 এই কয়েকটার মধ্যে অবশ্যই এই এসটি এলিভেশনটা খুব ভালো বোঝা যাবে, এসটি ডিপ্রেশনটা খুব ভালো বোঝা যাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলিভেশন যদি হয় তাহলে যেটা হবে যে এটা বেড়ে যাবে, আর ডিপ্রেশন যদি হয় তাহলে এই দুইটার মধ্যে এই একদম মানে টি ওয়েভটা একদম এস শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে, তখনই তো ডিপ্রেশন, তাই না? আর এলিভেশন কি, যে টি ওয়েভটা পরে শুরু হয়। তো এই কয়েকটা বিষয় তোমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, যদিও এটা তোমাদের ল্যাবের পার্ট না, আমি একটু ল্যাবে যাই। আমি তোমাদেরকে ম্যাটল্যাব কোডটা দিয়ে দিব, তোমরা শুধু একবার রান করবা তোমাদের ম্যাটল্যাবে রান করে ওইটার প্যারামিটার গুলো নিজেরা একটু বুঝতে চেষ্টা করবে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমরা যদি এই একটা সিগন্যাল সম্পর্কে একটু জানতে চেষ্টা করি, টোটাল এই দেখো এখানে কিন্তু যেটা হচ্ছে যে অনেকগুলা পয়েন্ট দেখা যাচ্ছে, রেড পয়েন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা এরকম না যে একটা রেড পয়েন্ট। আমরা যদি এইভাবে সিলেক্ট করি তাহলে দেখবো যে এখানে অনেকগুলা রেড পয়েন্ট আছে। তো এইভাবে আসলে সিগন্যালটা কিভাবে আঁকা হলো ম্যাটল্যাবে, ওটা হলো এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আলটিমেটলি ফোকাস করেছে। ঠিক আছে, তো এখন আমি একটু কোডটায় যাই, তারপরে বাকি যে ফাংশনের যে কাজগুলো আছে ওইগুলো একটু দেখো। দেখো এখানে প্রথমে পার্থক্য আমি এখন রিমুভ করে দিচ্ছি, এটা আমাদের আর দরকার হবে না। এখন আমাদের যেটা দরকার হবে সেটা হলো এই পার্ট, আমরা উপরের পার্টটা রাখবো না। খেয়াল করো এখানে আমাদের কিন্তু কয়টা টোটাল হচ্ছে, আমাদের 6টা ফাংশন লাগবে। হ্যাঁ, তো 6টা ফাংশন আমি তোমাদেরকে ইয়া থেকে দেখাচ্ছি, এই ম্যাটল্যাবের যে ডাইরেক্টরিতে আছে ওইখান থেকে আমি দেখাচ্ছি। এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইসিজি র নামে একটা টেক্সট ফাইল আছে, এটাতে যদি আমরা যাই তাহলে কি পাবো, শুধু বিভিন্ন ধরনের নাম্বার পাবো। এই যে এখানে দেখা যাচ্ছে 33, তারপরে এটা আস্তে আস্তে বেড়ে বেড়ে দেখা যাবে যে 182 হয়েছে। হ্যাঁ, তাহলে 182টা হলো আলটিমেটলি এখানে কিউআরএস, মানে আর ওয়েভ যেটা 182। একবার আমরা 182 পাচ্ছি, আর একবার আমরা আগাতে থাকি তাহলে দেখবো যে এখানে 184 পাচ্ছি, তার মানে কিছুটা বেড়েছে। তো এটা নন স্টেশনারি বলে এই কাজটা হচ্ছে। তারপরে আমরা যদি আরেকটু আগাই তাহলে দেখবো 184 আবার রিপিট হয়েছে। তো এইভাবে দেখো এখান থেকে আমরা যদি একদম নিচে চলে যাই, নিচ পর্যন্ত গেলেও দেখবো যে এই জিনিসগুলো আলটিমেটলি আসতেছে, যে এখানে 194 হয়েছে। সো এটা বারবার কি হচ্ছে, বিভিন্ন নাম্বারগুলো রিপিট হচ্ছে এভাবে, কারণ এটা সিগন্যালটা তো কন্টিনিউয়াসলি আসতে থাকবে। হ্যাঁ, এবং এই সিগন্যালের যে লিমিট কতটুকু, এটা হচ্ছে এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা মানে টোটাল যে ইসিজি র যে ডেটাবেস থেকে নেওয়া ওইটা সম্পর্কে একটু জানতে পারলাম যে আসলে কেমন হয়। এখন আমাদের কাজ হবে যে ফাংশনগুলো সম্পর্কে একটু জানা, যে আমরা যে 6টা সিগন্যাল জেনারেট করব ওই 6টা সিগন্যাল সম্পর্কে একটু জানতে হবে। তার মধ্যে দেখো pwave.m নামে একটা ফাংশন আছে, তারপরে qwave.m, qrswave.m, তারপরে swave, twave, তারপরে uwave। তার মানে 1 2 3 4 5 6 এই 6টা ফাংশন আমাদেরকে লাগবে নিতে। এখন এই 6টা ফাংশন আমি কোত্থেকে নিয়েছি, এটা কিন্তু আমি নিজে লিখি, ঠিক আছে? এটা হচ্ছে একজন মানে এটাও একটা ডেটাবেস থেকে নেওয়া। ও কি করেছে, এই ফাংশনগুলা নিজে লিখে অনলাইনে দিয়ে দিয়েছে, যাতে করে কেউ চাইলে এটা নিয়ে কাজ করতে পারে। তো আমি যেটা করেছি যে আমি ফাংশনগুলো নিয়েছি, নেওয়ার পরে সিগন্যালটা জেনারেট করেছি, তারপরে এই সিগন্যালের সাথে 50 হার্টজের একটা নয়েজ অ্যাড করেছি। ঠিক আছে, নয়েজ অ্যাড করার পরে এই নয়েজটাকে রিমুভ করার জন্য কত ধরনের ওয়েভ হতে পারে ওইগুলো নিয়ে আমি স্টাডি করেছি। ঠিক আছে, তার মানে আমার কাজ কিন্তু এই ফাংশনগুলো নিয়ে না, আমরা এই ফাংশনগুলো দরকার হবে আমাদের সিগন্যাল জেনারেট করার জন্য, সবগুলাকে একসাথে অ্যাড করে, কিন্তু
আলটিমেটলি আমাদের কাজ যেটা হবে সেটা হলো যে আমরা এই সিগন্যালটা জেনারেট করার পরে আমরা এটার মধ্যে নয়েজটা এড করে দেখব যে কেমন হয় সিগন্যালটা। আচ্ছা, তাহলে আমি যে ফাইনাল কোডটা যেটা আছে ওইটা আমি একটু রান করে দেখি। তো তোমাদের ভাইভাতে আমি জিজ্ঞেস করতে পারি যে এখানে যে ইসিজি সিগন্যালটা ল্যাবে যে জেনারেট করা হয়েছিল ওইটা কি নিজেরা করতে পেরেছিলে ওয়েবগুলা? তখন আনসার হবে না, এটা হলো ডেটাবেস থেকে নেওয়া হয়েছে। দুইটা কাজই, একটা হলো ইসিজি র ডেটাবেস থেকে, আর একটা হলো ফাংশন জেনারেট করে যে কাজটা, দুইটাই আমরা অনলাইন থেকে নিয়েছি। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এই কোডটাতে একটু চলে যাব। দেখো এখানে প্রত্যেকটা মানে কিউআরএস কমপ্লেক্স, মনে করো প্রথমে আমরা পি ওয়েবটা আঁকতে চাচ্ছি। হ্যাঁ, তো পি ওয়েবের কিছু প্যারামিটার আছে, ওগুলো আমাদেরকে দিতে হবে। হ্যাঁ, তো পি ওয়েবের এখানে টাইম পিরিয়ড, তারপরে এখানে অ্যামপ্লিটিউড, এই কয়েকটা বিষয় তো জানো তোমাদেরকে দিতে হয়। তো প্রথমে হচ্ছে আমরা সিগন্যালটা আঁকবো কত থেকে কত, 0.1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এর বাইরে আমরা যাব না। আর এখানে যে ইয়াগুলো থাকবে, কতগুলা পয়েন্ট হবে, ওগুলো হলো ইন্টারভাল আকারে দেওয়া আছে। তো এখন প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে 0.25 অ্যামপ্লিটিউড কত 0.25 দিয়েছি টি ওয়েভের। তারপরে এখানে টাইম পিরিয়ড হচ্ছে 0.16, মানে কতটুকু ওই ইয়া হবে, এটা কতটুকু লেন্থ হবে সিগন্যালটার, টি ওয়েভটার। হ্যাঁ, এইটা আমরা এখানে দিচ্ছি। ফাংশনের মধ্যে কি আছে? ফাংশনের মধ্যে কিন্তু এই প্যারামিটার গুলো দেওয়া নাই। ফাংশনের মধ্যে শুধু আছে যে একটা ওয়েব জেনারেট করা যেতে পারে। তো এইখানে এসে আমরা এগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমার মনে হয় একটা ফাংশন যদি আমি তোমাদেরকে রান করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো আমরা pwave.m এই ফাংশনটা আমরা একটু রান করি। এই খেয়াল করো, আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে যে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পি ওয়েবের জন্য এখানে কিছু প্যারামিটার, সে একটা ফাংশন লিখেছে প্রথমে পি ওয়েব নামে, ফাংশনটার নাম হলো পি ওয়েব। ঠিক আছে, এখন এই পি ওয়েবের জন্য এখানে কি কি প্যারামিটার, এক্স একটা প্যারামিটার, এ পি ওয়েব মানে অ্যামপ্লিটিউড অফ পি ওয়েব লাগবে, তারপরে হচ্ছে এক্সটা আলটিমেটলি এখানে টি, তারপরে ডি অফ পি ওয়েভ মানে এখানে কতটুকু মানে ডিসটেন্স হবে একটা সিগন্যাল থেকে আরেকটা সিগন্যালে, ওটা দিল, তারপরে টাইম পিরিয়ড দিল। তারপরে এখানে যেটা হলো যে এখানে খেয়াল করো এলআই নামে একটা প্যারামিটার নিয়েছে সে। এখন এল ইকুয়াল টু এলআই, এটা হলো এলআইটা আমাদের কখন দরকার হবে, সেটা হলো যখন আমরা এই যে সিগন্যালের জন্য পুরো হারমোনিক, মানে এখানে যেটা হলো যে আমাদেরকে একটা ফর লুপ নিতে হয়। ওই ফর লুপটা হলো কেন নিতে হয়, কারণ কন্টিনিউয়াসলি বারবার এটা আসবে, পি ওয়েভটা বারবার আসবে এর জন্য। তো এটা যেটা হয় যে আমাদের এখানে আলটিমেটলি একটা এই হারমোনিক গুলা নিতে হয়, যেমন সাইন ওয়েভ পাই টু বি, এইটা করে যেটা করেছে ইনটু বি মাইনাস টু আই। সো এটা ওর মতো করে সে জাস্ট একটা ফোরিয়ার অ্যানালাইসিস করেছে, ফোরিয়ার সিরিজ আর কি করেছে। করার পরে যেটা হলো যে পি টু ইকুয়াল টু পি টু প্লাস হারমোনিক ওয়ান, তার মানে এইখানে পি টু ইকুয়াল টু প্রথমে জিরো ধরেছিল। হ্যাঁ, তা এখন যেটা হবে যে প্রতিবার এটা কিন্তু চেঞ্জ হবে, আপডেট হবে। এই যে এই ফাংশনটা, এটা আলটিমেটলি হচ্ছে একটা পি ওয়েভের ফাংশন। হ্যাঁ, এটা যেটা হবে যে হারমোনিক ওয়ান নামে সেভ হবে, আর পি টু ইকুয়াল টু পি টু প্লাস হারমোনিক ওয়ান, তার মানে এই দুইটা অ্যাড হয়ে বারে বারে পি টুটা আপডেট হতে থাকবে। তো আমরা কি পাবো, একটা পি ওয়েভ পাবো। এখন এটা সে এন্ড করে দিয়েছে, এন্ড করার পরে যেটা হলো পি ওয়েভ ওয়ান ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু, আর পি ওয়েভটা হলো এ ইন্টু পি ওয়েভ ওয়ান। তার মানে এখানে এটাকে এখানে গুণ করেছে, এখানে আমরা যে অ্যামপ্লিটিউডটা দিব ওইটাকে গুণ করেছে। হ্যাঁ, এই যে এ ইকুয়াল টু কি, অ্যামপ্লিটিউড অফ পি ওয়েভ। তো আমরা এখানে প্রতিবার এরকম একটা সিগন্যাল দেখতে পাবো। তো সবার লাস্টে যে এখানে আমরা একটা পি ওয়েভ পাবো। তার মানে এই কাজটা আমাদেরকে 6 বার করতে হবে, এটা শুধুমাত্র পি ওয়েভের জন্য। আচ্ছা, যাই হোক, এই ফাংশন থেকে আমি কোনো কোশ্চেন করব না, কারণ এটা হচ্ছে একজনের জেনারেট করা ফাংশন, এটা আমাদের ক্লাসের কোনো অংশ না। আমাদের ক্লাসের অংশ হচ্ছে এটা নিয়ে আমরা যেটা করব, ইসিজি সিগন্যালটা জেনারেট করব, তারপরে নয়েজটা কিভাবে অ্যাড করা যায় ওইটাই হচ্ছে আমাদের কাজটা। তাহলে এইরকম 6টা ফাংশন আমরা দেখতে পাবো, যদি আমরা দেখতে পাই। তাহলে আমি আরেকটা ওপেন করছি, যে
তো এটা দেখতে পাচ্ছ যে প্রথমে আমরা এই প্যারামিটার গুলো এখন আমাদেরকে দিতে হবে, যে পি ওয়েভের জন্য কি কি প্যারামিটার আছে এটা আমরা দিয়ে দিলাম, তারপরে কিউ ওয়েভের জন্য কি কি প্যারামিটার আছে ওটা দিয়ে দিলাম, মানে কিউ ওয়েভের যে ফাংশন ওই ফাংশনের মধ্যে আমাদেরকে এই প্যারামিটার গুলো ইনপুট করতে হবে। তারপরে কিউআরএস কমপ্লেক্সের জন্য, তারপরে এস ওয়েভের জন্য, টি ওয়েভের জন্য আর ইউ ওয়েভের জন্য আছে। ঠিক আছে, তো সবার লাস্টে এখন যেটা করা হয়েছে যে ওই ফাংশন প্রথমে আমরা কল করব পি ইকুয়াল টু এই যে পি ওয়েভের যে ফাংশনটা লিখেছিল সে, এটা আমরা কল করলাম। তারপরে কিউ ইকুয়াল টু কিউ ওয়েভের যে ফাংশনটা আছে ওটা আমরা কল করলাম। তার মানে এটা যেটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন এই যে 6টা ফাংশন যেটা একজন মানুষ আমাদের জন্য করে দিয়েছে, ওই 6টা ফাংশনকে আমরা ম্যাটল্যাবের ডিরেক্টরিতে রেখেছি। রাখার পরে আমরা আমাদের মানে পি প্যারামিটার যেটা আছে এখানে কি করলাম, এখানে এই এই ফাংশনটাকে কল করলাম কিউ এর জন্য কিউআরএস, তারপরে এস টি ইউ। তো তার মানে আমাদের এই যে ইয়াগুলো দেখতে পাচ্ছি, জাস্ট লেটার গুলো দেখতে পাচ্ছি পি কিউ আর এস, এগুলোর মধ্যে আলটিমেটলি কি আছে, এই সিগন্যাল গুলো আছে। তারপরে যেটা করব আমরা ইসিজি সিগন্যাল যেটা হলো সেটা হলো সবগুলো একসাথে অ্যাড করে দিব। এই যে পি কিউআরএস টি এস কিউ ইউ সবগুলোকে একসাথে অ্যাড করে দেওয়ার কারণে আমরা ইসিজি সিগন্যাল নামে যে ভেরিয়েবলটা নিলাম ওটার মধ্যে এখন সেভ হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমরা ফিগারটা ড্র করব, যেটা বলছিলাম যে এক্স এর সাপেক্ষে, এক্সটা এখানে আমরা টি ধরবো। তো প্লট এক্স কমা ইসিজি সিগন্যাল, তো যেটা হবে যে আমরা ফিগার 1 এর মধ্যে একটা টোটাল ইসিজি সিগন্যাল দেখতে পাবো। তো তোমাদের ওই ফাংশনগুলো নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নেই, ফাংশনগুলো কিভাবে আসলো, কারণ ওইটা সে ফোরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে অনেক কমপ্লেক্স কিছু ভেরিয়েবল অ্যাড করে তারপরে করেছে। তোমাদের কাজ হবে শুধুমাত্র এইটা সম্পর্কে জানা যে কিভাবে আমরা সিগন্যালটা পেতে পারি। হ্যাঁ, ওই যে ফাংশনগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি, জাস্ট একটা ভেরিয়েবল দিয়ে আমরা এগুলাকে অ্যাড করে দিলেই কি হচ্ছে, সো পাওয়া যাচ্ছে। এখন এই সবগুলার কিন্তু লেন্থ সেম। তোমরা যদি দেখো যে এই যে এফ আর এস ই, হ্যাঁ, এটা যেটা সে নিয়েছিল ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটা কিন্তু সব জায়গায় কিন্তু 30/7 আমি এখানে দিয়ে দিয়েছি। এটা যদি সেম না হয়, যেমন তুমি একটার জন্য দিলা 30/70, আরেকটার জন্য দিলা আরেকটা, সেক্ষেত্রে কিন্তু অ্যাড করা কঠিন হয়ে যাবে, অ্যাড করতেই পারবে না। হ্যাঁ, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্লট করার পরে এক্স লেভেলে স্যাম্পল দিলাম আর ওয়াই লেভেলে ভোল্টেজ মিলিভোল্ট। তার মানে ওয়াই এক্সিস তো তোমরা জানো এখানে কত মানে ভোল্টেজ হয়, কত মিলিভোল্ট থাকে ওটা আমরা দেখতে পাবো। তারপরে এখানে হোল্ড অন করা হয়েছে। আচ্ছা, হোল্ড অন করার পরে যে কাজটা করা হয়েছে এটা ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা নয়েজ অ্যাড করব। এখান থেকে তোমাদের কাজ শুরু, মানে তোমাদের যে ল্যাবের কাজটা এখান থেকে শুরু। তো তোমরা জানো যে হোল্ড অন করে একটা ফিগার থেকে একটা ফিগারকে রেখে আরেকটা ফিগারকে আর কি প্লট করা যায়। হ্যাঁ, তো ফিগার 2 কি হবে যে আমরা শুধুমাত্র কি করব, এই কিউআরএস কমপ্লেক্সটা ড্র করব। তাহলে কি করা যায়, আমরা এই এক্স এর সাপেক্ষে যেটা স্যাম্পল, এটার সাপেক্ষে আমরা কি করব, কিউআরএস কমপ্লেক্সটাকে ড্র করব। যে দেখো কিউআরএস হলো এইটা, ওই যে ওই ফাংশনটা যেটা কিউআরএস এর জন্য ফাংশন সে আমাদের জন্য করে দিয়েছে। হ্যাঁ, তো ও যেটা করেছে এটার জন্য আমরা শুধু কিউআরএস ওয়েবটাকে আলাদা করতে চাচ্ছি, মানে আঁকতে চাচ্ছি। এবং পরবর্তী ধাপে যেটা করব আমরা, এই যে দেখো আরেকটা হোল্ড অন দিয়ে আমরা নয়েজটা এখন অ্যাড করব। এই র্যান্ডম একটা ফাংশন, বুঝছো, এই র্যান্ডম RAND এটা হলো একটা ফাংশন। এই ফাংশন দিয়ে আমরা যে কোনো একটা ওয়েভ মানে যে সিগন্যাল আছে ওই সিগন্যালের লেন্থ অনুযায়ী আমরা একটা এই নয়েজ অ্যাড করতে পারি। ঠিক আছে, এটাকে বলা হয় একটা নয়েজের ফাংশন। ঠিক আছে, তো 50 হার্টজের নয়েজ কিভাবে হবে, এটা হলো এই RAND যে ফাংশনটা আছে এখানেই বলা আছে। হ্যাঁ, এখানেই বলা আছে যে এটার ফ্রিকোয়েন্সি কত হবে, সবকিছু বলা আছে। তো এখন যেটা হচ্ছে যে নয়েজ ইকুয়াল টু র্যান এল কমা লেন্থ অফ কিউআরএস। তার মানে এখানে যে নয়েজ যে মানে সিগন্যালটা আমরা পাবো ওইটার লেন্থ কিন্তু সেম হবে কিউআরএস এর লেন্থ। ঠিক আছে, এটা নিতে হবে, এই লেন্থ ফাংশনটা দিয়ে এটা করা হয়, লেন্থ কমান্ডটা দিয়ে। তারপরে যেটা হলো অ্যাড নয়েজ। সো সিম্পলি আমরা যেটা করব যে দুইটা সিগন্যাল, এখন যেহেতু দুইটা লেন্থ সেম, নয়েজ এবং কিউআরএস এই দুইটার লেন্থ আমি সেম করেছি যে এভাবে, তো দুইটাকে এখন আমরা অ্যাড করতে পারবো। তাহলে নয়েজ প্লাস কিউআরএস করে আমরা অ্যাড করে দিলাম। ফিগার 3 তে আমরা কি করব, অ্যাড নয়েজ, মানে নয়েজ অ্যাড হওয়ার পরে সিগন্যালটা কিরকম হবে ওটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তার মানে 50 হার্টজের একটা নয়েজ অ্যাড হওয়ার পরে কিউআরএস কমপ্লেক্সে কিরকম হয় ওইটা আমরা এখন দেখতে পাবো। তারপরে আরেকবার আমরা হোল্ড অন করলাম। এখন যেটা হলো যে আমি অ্যাড সিগন্যাল নয়েজ, তার মানে এখানে লেন্থ করে এখানে
এই নাইকোয়েস্ট থিওরাম অনুযায়ী আমাদেরকে একটা কাজ করতে হয়েছে। এইটা হচ্ছে একটু আপডেটেড কাজ, এটা একটা পাবলিকেশনের জন্য আমি করেছিলাম। সেটা হলো যে আমরা অ্যাডাপটিভ ফিল্টারিং, যেটা এফএফটি করা হয়, হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে কিভাবে এফএফটি করা হয়, অ্যাড নয়েজ সিগনালে আমরা প্রথমে এফএফটি করব। এফএফটি করার পরে যে এইখানে যে মানে আলটিমেটলি যে আমাদের যে এফএফটির যে সিগন্যালটা আছে ওইটাকে আমরা ড্র করব, কারণ আমরা সিগন্যালটার একদম ডিটেইলস সম্পর্কে জানতে চাচ্ছি। কতগুলা প্যারামিটার আছে, কতগুলা ফ্রিকোয়েন্সি প্যারামিটার আছে, ওগুলা যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এফএফটি করতে হবে। সো আলটিমেটলি আমরা ফিগার 5 এ যেটা পাবো যে এফএফটি করার পরে সিগন্যালটা কিরকম হবে ওটা আমরা দেখতে পাবো। তারপরে হলো যে আমরা এখানে আলটিমেটলি নাইকোয়েস্ট থিওরাম অনুযায়ী আরেকটা কাজ করতে হবে, যে এখানে এই অ্যাডাপটিভ ফিল্টারিং করার জন্য এখান থেকে আমরা একটা ফর লুপ নিব। নেওয়ার পরে এখানে কতগুলা এন্ড করার মানে সবগুলা সিগন্যালকে যদি আমরা অ্যাড করি, যেমন ডাব্লিউ এম ইউ, যাই হোক এগুলা দরকার হবে না তোমাদের, এগুলো হচ্ছে জাস্ট একটা পাবলিকেশনের জন্য দরকার ছিল। সো তোমাদের কাজ হলো এই পর্যন্তই, যে নয়েজটা অ্যাড করার পরে সিগন্যালটা দেখতে কিরকম হয় এই পর্যন্ত করলেই হবে। এই যে এইটা, ঠিক আছে, অ্যাড নয়েজ 47 নাম্বার লাইন পর্যন্ত করলেই হবে। তাহলে আমরা টোটালটা যদি রান করি তাহলে দেখবো যেটা অনেকগুলা এই ফিগার আসবে। তো আমি প্রত্যেকটা ফিগারকেই তোমাদেরকে আলাদা আলাদা করে দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা করেছিলাম যে একদম ইনিশিয়ালি সবগুলা সিগন্যালকে একসাথে অ্যাড করেছিলাম, টি কিউ আর এস টি ইউ সবগুলোকে অ্যাড করার পরে আমরা এই উইন্ডোটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সুন্দর একটা ইসি সিগন্যাল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমরা নিজেরা করিনি, এটা জাস্ট আরেকজনের কাছ থেকে হেল্প নিয়ে আমরা অ্যাড করে তারপরে এই কাজটা করেছি। আচ্ছা, তারপরে সেকেন্ড যেটা ইয়াটা আসে ওটা আমি দেখাচ্ছি। সেকেন্ড কাজটা হলো যে আমরা হোল্ড অন করে যেটা করেছিলাম, কিউ যে ওয়েবটা আছে কিউআরএস কমপ্লেক্স, ওটাকে আমরা আলাদা করেছিলাম। হ্যাঁ, তো এটা আমরা শুধু আর ওয়েবটা দেখতে পাচ্ছি এখানে। প্রতিবার আমরা শুধুমাত্র কিউআরএসটাকে ড্র করার পরে এরকম ভাবে দেখতে পাবো। এটা হলো সেকেন্ড ওয়েবটা। তারপরে আমাদের যে থার্ড ওয়েবটা ছিল এটা হলো নয়েজ এড করার পরে। হ্যাঁ, কিউআরএস কমপ্লেক্সের সাথে আমরা যদি নয়েজ এড করি তাহলে সিগন্যালটা এরকম হয় দেখতে। তার মানে 50 হার্জের একটা নয়েজ এড হলো। খেয়াল করো 50 হার্জের নয়েজটা অবভিয়াসলি কি হবে, এইভাবে একটা সিগন্যালের সাথে অ্যাড হয়ে যায়। তো এইখান থেকে আসলে ডাক্তারের জন্য বোঝা খুবই কঠিন যে এর কি এসটি এলিভেশন হয়েছে নাকি এসটি ডিপ্রেশন হয়েছে, কারণ এখানে তোমার মানে নয়েজ এতটাই মানে এফেক্ট করেছে যে সিগন্যালটাই এখানে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরপরের পার্টে যেটা আমরা দেখছিলাম সেটা হলো যে এই নয়েজটা করার পরে টোটাল ইসিজি সিগন্যালের সাথে যদি নয়েজটা অ্যাড হয় তাহলে কেমন দেখা যাবে। এই যে এরকম, যে প্রথমে আমরা পি ওয়েভটা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আলটিমেটলি নয়েজের জন্য মানে পি ওয়েভের যে ফ্রিকোয়েন্সি আর নয়েজের যে ফ্রিকোয়েন্সি ওইটা কিন্তু সেম। এই কারণে কি হচ্ছে, পি ওয়েভ টি ওয়েভ এগুলো হারাই গেছে। আর এখানে কিউআরএস কমপ্লেক্স যেটা আর ওয়েভ ওইটাতেও কিন্তু চেঞ্জ আসছে। খেয়াল করো নয়েজটা কিন্তু কিউআরএস এর মধ্যেও অ্যাড হয়েছে। তো এরপরের পার্টে যেটা আমরা দেখেছিলাম সেটা হলো মানে নয়েজ রিডাকশন করার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে অ্যাডাপটিভ ফিল্টারিং, প্রথমে একটা এফএফটি করতে হবে। তো এফএফটি করার পরে আমরা যেটা পাই সেটা হলো এই নয়েজের মানে সিগন্যালগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে জানতে পারতেছি। তো খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর। যে এক্স অ্যাক্সিস বরাবর খেয়াল করো প্রথমে হচ্ছে এইখানে আমরা ছোট্ট কিছু সিগন্যাল দেখতে পাচ্ছি, তারপরে সিগন্যালগুলো কি হয়ে গেছে। আর নয়েজটা কোনটা কেউ কি বলতে পারবে? এখানে এই আমরা যে এই এফএফটি করলাম, এফএফটি করার পরে কিন্তু সবগুলা ফ্রিকোয়েন্সি প্যারামিটার এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তার মধ্যে নয়েজ কি 50 হার্জের, এটা হচ্ছে সবার নিচে যেটা, একদম সবার নিচে যেটা সেটা হলো 50 হার্জের নয়েজটা। তো এখন কিন্তু আমরা একটা মনে করো এই 50 হার্জের নয়েজটা নাই, তখন কি হতো, এটা একটা স্ট্রেট লাইন হতো। ঠিক আছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মনে করো পি ওয়েভ কিউআরএস কমপ্লেক্স টি ওয়েভ প্রত্যেকটার জন্য আমরা এখানে ফ্রিকোয়েন্সি প্যারামিটার দেখতে পাচ্ছি। কিন্তু নয়েজটা যদি না থাকতো সেক্ষেত্রে কিন্তু সিগন্যালটা এখানে আসার পরে একটা স্ট্রেট লাইন হয়ে যেত। সো আমরা এখন বুঝতে পারতেছি যে নয়েজটা আলটিমেটলি হচ্ছে যে এই পার্টটা। তারপরের পার্টে যেটা করা হয়েছে পরের ফিগারে সেটা হলো ফিগার 6। ফিগার 6 এ এসে এখানে এই
তোমাদের এখানে স্যাম্পল গুলো নেওয়া হয়েছে। তো ফার্স্ট ফোরিয়ার ট্রান্সফর্ম করার পরে আমাদের অ্যাডাপটিভ ফিল্টারিং করার জন্য চেষ্টা করেছিলাম। তো অ্যাডাপটিভ ফিল্টারিং করার পরে সিগন্যালটা এরকম দেখতে হচ্ছে। তারপরের পার্টে এটাকে আমরা যেটা করেছি জাস্ট এখানে কয়েকটা পয়েন্টে ভাগ করেছি। হ্যাঁ, ফোরিয়ার ট্রান্সফর্ম করার পরে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করেছি যাতে করে ক্লিয়ারলি বোঝা যায় যে আমরা কিরকম পাচ্ছি, সিগন্যালটার প্যারামিটার গুলা ঠিকভাবে আলাদা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে 50 হার্জের নয়েজ অ্যাড হলো, তারপরে রিমুভ করার জন্য আমাদেরকে এফএফটি করতে হয়। তো এখন এফএফটি করে আমরা কি পাই সেটা হলো যে আসলে নয়েজের ফ্রিকোয়েন্সিটা কত ওইটা আমরা জানতে পারতেছি ঠিকভাবে। ঠিক আছে। আর এখানে এই এনইএফটি নামে একটা ফাংশন আছে, এনইএফটি যেটা তোমরা দেখতেছিলা, ওই এনইএফটি দিয়ে আমরা এখানে এফএফটির পার্টটা করে তারপরে এটার যে ওই 2 পাই, এই যে 2 পাই রেঞ্জে আমাদেরকে চেঞ্জ করতে হয়। 2 পাই রেঞ্জে চেঞ্জ করলে তারপরে আমরা এখানে নাইকুইস্ট থিওরাম অনুযায়ী অ্যাবসলিউট ভ্যালু নিয়ে আমরা এফএফটিটা করতে পারি। তার এখানে লিস্ট মিন স্কয়ার রিমুভ আর্টিফ্যাক্ট। আচ্ছা, এখানে যেটা আমি করেছিলাম আপডেটেড কাজটা সেটা হলো লিস্ট মিন স্কয়ার একটা অ্যালগরিদম আছে। তো ওইটা হলো এমআইটি বিআইএস ডেটাবেজে তোমাদের এটা পাওয়া যায়, এরিথমিয়া ডেটাবেজে আমাদের ইসি সিগন্যালটা পাই। আর লিস্ট মিন স্কয়ার করে আমরা যেটা করতে পারি বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট দূর করতে পারি। এটা হলো একটা অ্যাডাপটিভ ফিল্টারিং টেকনিক। অ্যাডাপটিভ ফিল্টারিং হলো যে এই ফিল্টারিং টেকনিকটা সবসময় একরকম হবে না, সিগন্যালের চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হবে, সে অ্যাডাপ্ট করবে, সে চেঞ্জ হবে। মানে এটা আপডেটেড একটা টেকনিক আর কি। এটা করে আমরা বিভিন্ন সিগন্যাল করতে পারি। আর এখানে অ্যাকচুয়াল ভার্সেস এস্টিমেটেড ভ্যালু। হ্যাঁ, তো আমরা লাস্টের দিকে আমি যে ফিগারটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটাতে আসি। এইটাই, এইটা হচ্ছে যে অ্যাকচুয়াল ভার্সেস এস্টিমেটেড। তোমরা কি দুইটা কার্ভ দেখতে পাচ্ছো? জি স্যার, রেড আর ব্লু। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে রেড যেটা আছে সেটা হলো এস্টিমেটেড ওয়েট, আর যেটা হলো প্লাস গুলো আছে মানে রেড ব্লু যেটা আছে সেটা হলো অ্যাকচুয়াল ওয়েট। তো অ্যাকচুয়াল মানে হলো যেটা সিগন্যালটা অ্যাকচুয়ালি কেমন হওয়ার কথা ছিল, আর এস্টিমেটেড মানে হলো সিগন্যালটা চেঞ্জ হয়ে কেমন হয়ে গেল। সো এখানে এটা করার পরে আমরা একটা কম্পারিজন করতে পারি যে আসলে লিস্ট মিন স্কয়ার করার পরে আমরা কম্পারিজন করে যেটা পাই যে আলটিমেটলি সিগন্যালটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে আমাদের কাজ হবে সিগন্যালটা মানে নয়েজটা রিমুভ করা। আচ্ছা, নয়েজ রিমুভ করা এখন আমাদের কাজ না, আমাদের কাজ হলো শুধুমাত্র নয়েজটা সম্পর্কে জানা। ঠিক আছে। নয়েজ রিমুভ করার জন্য আমরা অনেক ধরনের ফিল্টারিং ইউজ করতে পারি, নচ ফিল্টার, তারপরে এই ইসিজি সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কেমন হতে পারে, একটা এই হাই পাস লো পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার হতে পারে। তো এই ফিল্টারগুলা সম্পর্কে এখন আমরা জানবো না, আমরা শুধু নয়েজটা সম্পর্কে জানবো আজকের ক্লাসে। তাহলে আমি একটু তোমাদের এই এই ক্লাসটাকে একটু শর্ট করে দিচ্ছি, কতটুকু তোমাদের পড়তে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইন্ট্রোডাকশন পার্টটা তোমরা পড়বা, পড়ার পরে এই কোডটা তোমরা রান করবা, রান করলে আমরা র ইসিজি সিগন্যাল পাবো। এখন এখানে এসে যেটা দেখাতে চেষ্টা করেছি যে ডিচিলেট যে কন্ডিশন আছে, ডিচিলেট কন্ডিশনটা হলো শুধুমাত্র কিসের জন্য অ্যাপ্লাই করা যায়, পিরিয়ডিক সিগন্যালের জন্য। হ্যাঁ, তো এটা নন পিরিয়ডিক সিগন্যালের জন্য আমরা ডিচিলেট কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো না। ডিচিলেট কন্ডিশনটা হলো যে একটা পিরিয়ডিক সিগন্যাল যদি আমরা আঁকতে চাই, মানে আলটিমেটলি এই যে এখানে দেখো এখানে ফোরিয়ার ট্রান্সফর্ম গুলো করা হয়েছে, ফোরিয়ার মানে প্রথমে হচ্ছে এনওট এন বি এন তিনটা থাকে। তো এইগুলো আমি জাস্ট মানে ওর থেকে হেল্প নিয়ে করেছি, ও কিন্তু এই কাজগুলো করে দেয়নি। আমি জাস্ট এখানে ডিটেলসে লিখেছি তোমাদের হেল্পের জন্য যে ট্রিগোনোমেট্রিক টার্ম থাকবে। তো এখানে বলাই আছে যে এ সিরিজ অফ ম্যাগনিটিউড অফ ট্রিগোনোমেট্রিক টার্ম থাকবে, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি অকার এট মাল্টিপল ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। তো এখানে আমরা যেটা পাবো যে এনওট এ এন বি এন এর মধ্যে তোমরা জানো এখান থেকে আমরা ওই যেগুলো হচ্ছে 1 2 3 n equal to 1 2 3 আছে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র কি পাবো, একটা নির্দিষ্ট ইন্টারভালে যেগুলো হচ্ছে আমাদের দরকার ওইগুলো আমরা নিতে পারবো, আর বাকিগুলা কিন্তু এখানে নাই হয়ে যাবে সিগন্যালগুলো ফোরিয়ার অ্যানালিসিস করার পরে। তো এখানে তারপরে তোমাদের এইগুলো একটু তোমাদেরকে পড়তে হবে, কিউআরএস কিউএস পোর্শন ইসি সিগন্যালের ট্রায়াঙ্গুলার ওয়েভফর্মের জন্য দরকার হয়, আর পিটিইউ পোর্শন এগুলো হচ্ছে রিপ্রেজেন্ট বাই ট্রায়াঙ্গুলার ওয়েভফর্ম। আর এইখানে তো লাস্টে আমরা যেটা পাবো সেটা হলো এরকম একটা সিগন্যাল পাবো। এই সিগন্যালের জন্য আমরা এখানে দেখতে পাবো যে এখানে যে কোনো একটা বাদ পড়ে যাবে, এনওট এন বিএন এর মধ্যে যে কোনো একটা বাদ পড়ে যাবে, কারণ ওটা আমাদের ডিচিলেট কন্ডিশনের মধ্যে পড়ে না।
তারপরে ফাংশন ফর কিউআরএস ওয়েব ইন ম্যাটল্যাব, একটা ওয়েব শুধুমাত্র আমি দেখিয়েছি যে তোমরা এটা পরে বুঝতে পারবে যে কিউআরএস ওয়েবটা কিভাবে জেনারেট করা হয়। তো এটা হচ্ছে ওই যে ওই লোকের ফাংশন, সে কিউআরএস ওয়েবটা কিভাবে দিয়েছে, জাস্ট নাম দিয়েছে, সে চাইলে এটা যে কোনো নাম দিতে পারতো। তার কিউআরএস ওয়েব, এই যে এক্স হচ্ছে স্যাম্পল কতগুলো হবে, মানে আমরা অ্যাকচুয়ালি এটা টাইম পিরিয়ড ধরবো, আর অ্যামপ্লিটিউড, তারপরে ডিসটেন্স কত হবে একটা ওয়েব থেকে আরেকটা ওয়েবের, যে তোমার টাইম মানে এই টাইম পিরিয়ড, আলটিমেটলি যে পিরিয়ড কতটুকু হবে ওইটা হচ্ছে ডি কিউআরএস ওয়েব। আর এখানে যে আমাদের যেটা করতে হয় যে লেন্থটা ঠিক রাখতে হয়, লেন্থটা যদি ঠিক না থাকে, যেমন ধরো এখানে 2L দেওয়া হয়েছে, হ্যাঁ 2L ডি কিউআরএস ওয়েব, তার মানে এখানে বি দিয়ে যেটা করেছে এটা খুব ইম্পর্টেন্ট, মানে বিটা আলটিমেটলি আমাদের হারমোনিক ক্রিয়েশনের জন্য লাগবে। এই যে আমি যেটা বলছিলাম যে একটা ওয়েব কিন্তু আলটিমেটলি শুধুমাত্র একটা ওয়েব না, এখানে অনেকগুলা সিগন্যাল অ্যাড হয়ে তারপরে একটা ওয়েব আমরা পাচ্ছি। তো এই যে হারমোনিকটা করলো, তারপরে কিউআরএস2 ইকুয়াল টু কিউআরএস2 প্লাস হারমোনিক ওয়েব। এখন এখানে কিউআরএস2টা প্রথমে 0 করে রেখেছে, তারপরে সবসময় এটা আপডেট হয়েছে, কিউআরএস2টা আপডেট হওয়ার পরে আমরা এখানে কিউআরএস4টা পাচ্ছি। তো এটা তোমরা একটু দেখে নিবা যে এই ফাংশন জানার দরকার নাই, শুধুমাত্র এটা আমি দিয়ে দিয়েছি শুধুমাত্র তোমাদের জানার জন্য যে এই ফাংশনগুলো দরকার হয় আমরা যখন এরকম একটা সিগন্যাল আঁকতে চাই। তারপরে 50 হার্জের নয়েজ আমরা অ্যাড করব। 50 হার্জে আমরা জানি যে এখানে ইসিজি সিগন্যালের মধ্যে ফিল্টারের যে ব্যান্ড পাস ফিল্টার থাকে সেটা 1 থেকে 80 হার্জের হয়, মানে 1 থেকে 80 হার্জের সিগন্যাল আমরা রাখবো, বাকিগুলো আমরা রিমুভ করে দিব। তো এখন 50 হার্জের নয়েজ কিন্তু তাহলে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তো এখানে যদি অ্যাড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যান্ড পাস ফিল্টার সেটাকে কি করতে পারছে না, রিমুভ করতে পারছে না, কারণ এটা 60 হার্জ বলো 50 হার্জ বলো ওইগুলো কিন্তু 1 থেকে 80 হার্জের মধ্যেই আছে। তাহলে কি করতে হবে, আমাদেরকে 50 হার্জের নচ ফিল্টার ডিজাইন করতে হবে বা অ্যাডাপটিভ ফিল্টারিং করতে হবে, যেটাই করো না কেন এটা করে আমাদেরকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে ইসিজি সিগন্যালের নয়েজ সেট করার পরে, তারপরে হচ্ছে কিউআরএস কমপ্লেক্সের নয়েজ সেট করার পরে, এটা হচ্ছে টোটাল ইসিজি সিগন্যালের নয়েজ সেট করার পরে আমরা এরকম পাচ্ছি। তারপরে এটা ফোরে ট্রান্সফর্ম করার পরে আমরা ফ্রিকোয়েন্সি প্যারামিটারগুলো জানতে পারতেছি। তারপরে হচ্ছে এখানে এসে আমরা কম্পারিজন করছি এস্টিমেটেড ওয়েভ ভার্সেস অ্যাকচুয়াল ওয়েভ, এটা কম্পারিজন করে আমরা দেখতে পাচ্ছি যে আসলে চেঞ্জটা কেমন হয়েছে সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওই নয়েজ অ্যাড করার পরে। যদি নয়েজ না থাকতো তাহলে কিন্তু অ্যাকচুয়াল ওয়েভ আর হচ্ছে এস্টিমেটেড ওয়েভ একটাই ওয়েভ হতো, মানে এখানে কোনো চেঞ্জ আসতো না। হ্যাঁ, এটা হচ্ছে জাস্ট ডট আকারে দেখানো হয়েছে যে কি ধরনের কোথায় উপরে উঠে গেছে, এটা একটু যেটা হওয়ার কথা ছিল নিচে সেটা হয়ে গেছে উপরে, ঠিক আছে, এস্টিমেটেড ওয়েভ। তারপরে এই তো মোটামুটি এই হলো তোমাদের 7 নাম্বার ল্যাবটা। এই ল্যাবটার আসলে 2টা পার্ট, হ্যাঁ যদি আমরা আলোচনা করতাম তাহলে ওইভাবে। একটা হলো যে ডেটাবেস থেকে কিভাবে আমরা একটা সিগন্যাল আঁকতে পারি, এটা একটা পার্ট। এটা হলো ল্যাব এক্সপেরিমেন্ট 7 এ তোমরা দিতে পারো, আর এক্সপেরিমেন্ট 8 এ তোমরা দিতে পারো হচ্ছে যে কিভাবে আমরা ফাংশন থেকে ক্রিয়েট করতে পারি কোডটা। এখন আসলে এত করার দরকার নেই, যেহেতু একটা লেভে আমি দেখিয়ে দিয়েছি। তোমরা 7.1 আর 7.2 এই দুইটা রাখবে। 7.1 এর মধ্যে শুধু এই পার্টটা তোমরা একটু এক্সপ্লেন করে দিবে। 7.1 এ ইসিজি ওয়েবটা আমরা যে এই কোডটা এক্সপ্লেন করে দিবে। এক্সপ্লেন বলতে কি, শুধু তোমরা যেটা করবে এক্সপেরিমেন্ট 7.1 তখন তোমরা এই কোডটা লিখবে, লেখার পরে এই সিগন্যালটা যেটা আছে ওইটা তোমরা একটু দেখিয়ে দিবে যে আমরা ওই যে ইসিজি র যে সিগন্যালটা ছিল ওটা দেখিয়ে দিবে। এমআইটিবিএস ডেটাবেস থেকে নিয়ে আমরা এই সিগন্যালটা আঁকতে পারি, এগুলো তোমরা বলে দিবে। আর 7.2 তেই যে তোমাদেরকে এই 4 এর সিরিজ ইমপ্লিমেন্টেশনটা একটু দেখাতে হবে, এই কথাগুলো তোমরা একটু নিয়ে আসবা। 4 এর সিরিজ করে কিভাবে আমরা একটা সিগন্যালের ডিটেইলস জানতে পারি, আচ্ছা ডিটেইলস জানতে পারি, প্লাস হচ্ছে একটা সিগন্যালকে আমরা ড্র করতে পারি। তো এখানে পি ওয়েবটা কিভাবে আসলো, পি ওয়েব এখানে শুধুমাত্র একটাই বলা আছে, কিউআরএস ওয়েব। তোমরা চাইলে ইচ্ছা করলে নিজেরা অন্য কোনো ওয়েব সম্পর্কেও বলতে পারো, ঠিক আছে। যেমন ধরো কোনো একটা গ্রুপ চাইলে কোনো একজন ইন্ডিভিজুয়াল চাইলে পি ওয়েব সম্পর্কে বলতে পারে, হ্যাঁ এটা আমি একটু খুশি হব। যদি ল্যাব শিটটা তোমরা কপি না করো তাহলে আমি হ্যাপি হব। তাহলে এখানে যেটা হচ্ছে আমাকে হ্যাপি করার দরকার নাই, তোমরা নিজেরা শেখার জন্য নিজেরা আলাদা আলাদা করবা। যেমন ধরো একজন পি ওয়েবটা করলা, একজন কি ওয়েবটা করলা, মানে জাস্ট এখানে কিন্তু চেঞ্জ কিছু করতে হবে না, শুধু ফাংশনটা লিখতে হবে হচ্ছে ওই যেটা দেওয়া আছে। তো তোমাদের আমি সবকিছু ফাংশনগুলো দিয়ে দিব, তোমরা শুধু ফাংশনগুলো রান করে ওই ফাংশনগুলো বের করে এখানে লিখবে। আর যদি তোমাদের মনে করো সময় কম হাতে তাহলে এটাই লিখে দাও, কিউআরএস ওয়েবটাই লিখে দাও, কোনো সমস্যা নেই। তারপরে এডিশন অফ 50 হার্জ নয়েজ, এটা হচ্ছে আরেকটা ল্যাবই হতে পারে,
কিন্তু এটা দরকার নেই, আমরা শুধু এই 7.2 এর মধ্যে এটাকে নিয়ে আসবো, যে আমরা কিউআরএস ওয়েভটা আঁকলাম, তারপরে এটার মধ্যে নয়েজ এড করলাম, তারপরে টোটাল সিগন্যালের মধ্যে নয়েজ এড করলাম, এরকম আসে। তারপরে হচ্ছে এই পর্যন্তই হচ্ছে তোমাদের ল্যাবে, ঠিক আছে? তো নয়েজ গুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। আর রিমুভেবল অফ নয়েজ ফ্রম ইসিজি, এটা কিন্তু ল্যাবের পার্ট না, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এটা ল্যাবের পার্ট না। এতটুকু থেকে 2.4 থেকে তোমাদের আর দরকার নেই, তোমাদের দরকার হচ্ছে 2.4 এর আগের পার্ট থেকে। এখানেই দুইটা পার্ট হবে, 7.1 আর 7.2। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর তোমাদের পাবলিকেশন গুলো সম্পর্কে একটু কথা বলবো আজকে, যে কনফারেন্স গুলো সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম। তোমাদের ক্লাসরুমে আমি একটু যাই। ল্যাব শিটটা খুব ছোট করবা, এত বড় করার দরকার নাই। ল্যাব শিট গুলা যেটা আমি দেখে, মানে তোমাদের ল্যাব শিট যে অনেক বড় বড় ল্যাব শিট করতে হবে এরকম না। তোমরা জাস্ট যে মেইন পয়েন্ট গুলো আমি যে একটা এক্সাম্পল দিয়েছি ওইটার মতো করে সুন্দর করে করে ফেলবে। আর লাস্টের যে ল্যাব দুইটা 7.1 আর 7.2, এটা কিন্তু একদম ছোট করবা, এত বড় ডিটেইলস কিছু করার দরকার নেই। 3-4 পেজের হয়ে গেলেই হবে, শুধু ওই কোডগুলো তোমরা লিখে দিবা, আর ডিটেইলসে যে কথাগুলো আছে এগুলো সিরিয়ালি লিখে দিবা, তাহলেই হবে। মানে এক কথা বলতে গেলে আমি যে ফাইলটা তোমাদেরকে দিব 2.4 এর আগের বাকি পার্টটুকু তোমরা জাস্ট নিজের ভাষায় লিখে দিবা। আচ্ছা, একজন এখানে একটা পোস্ট করছে, সে কোনো গ্রুপ পায়নি, ওর এখানে তোমরা কমেন্ট করে দিবা যারা যারা গ্রুপ পাওনি, তোমরা মিলে গ্রুপ করে ফেলবা। আর এইখানে নিজে গ্রুপ 1 এর যে কাজটা দিয়েছিলাম, যে কোনো একটা গ্রুপে অ্যাড হতে হবে, অথবা ইন্ডিভিজুয়ালি তোমরা আলাদা একটা গ্রুপ করবা যারা গ্রুপ পাওনি। আচ্ছা, গ্রুপ 1 এ আমি হচ্ছে SARS-CoV-2 রিলেটেড একটা কাজ দিয়েছি, ঠিক আছে? গ্রুপ 1 যারা আছো তারা একটু দেখো, যে rapid and complete inactivation of SARS-CoV-2 by ultraviolet C radiation। এটা হলো ইউভিসি, যেটা 254 ন্যানোমিটার আমরা নরমালি ইউজ করি, এটা দিয়ে কিভাবে এই রিমুভ করা যায়। সো এইটার কাজটা হলো খুবই রিসেন্টলি পাবলিশ করা একটা কাজ, এটা nature.com এ পাবলিশ। এটা হচ্ছে তোমাদের দেখবা যে কাজটা হচ্ছে এই কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। এবং এই কাজটা হলো মেইনলি যেটা করেছে ওরা, যে কিভাবে ইউভিসি রেডিয়েশনটা SARS-CoV-2 কে ইনঅ্যাক্টিভেট করে। এরকম কাজ কিন্তু আগে কেউ করেনি। হ্যাঁ, SARS-CoV-2টা আসছে হচ্ছে কয়েকদিন আগে, যে করোনা ভাইরাস 2। হ্যাঁ, এর জন্য কিন্তু এটা করোনা ভাইরাস যেটা আছে এটা নিয়ে এত কাজ হয় নাই, কিন্তু ওরা যেটা প্রথম কাজটা করেছে, ইউভিসি লাইট ওরা দিয়েছে প্র্যাকটিক্যালি একটা স্যাম্পলের উপর, দেওয়ার পরে ওরা দেখেছে যে কিভাবে, যে এইরকম একটা চেম্বার বক্স ওরা রেডি করেছে, ওটা হলো ইউভি চেম্বার। তো এটার মধ্যে ওরা বিভিন্ন জায়গায়, এই যে এখানে 0.452, 0.689, এগুলো আলটিমেটলি হচ্ছে বিভিন্ন ভ্যালু, ইউভিসি যে রেডিয়েশনটা আছে ওইটার এনার্জি কত, ওটা ওদের বক্সে বিভিন্ন জায়গায় কত আছে ওটা দেখাচ্ছে ওরা। তো সেন্টারে হচ্ছে সবচেয়ে বেশি থাকবে অবভিয়াসলি, কারণ সেন্টারে ল্যাম্পগুলো ওরা দিয়েছে। আর ওরা চেষ্টা করেছে টোটাল যে চেম্বার, এই চেম্বারের ভিতরে ইউনিফর্ম করতে, মানে ডিস্টেন্স বাড়লেও ওদের দেখা যাচ্ছে যে এনার্জিটা খুব একটা কমে নেই। হ্যাঁ, তো স্যাম্পলটা তুমি যেখানেই রাখো না কেন ওইটা ভালো একটা এনার্জি পাবে। তো এইভাবে করে ওরা কাজটা করতে চেষ্টা করেছে। তারপরে হলো আমরা যদি এইটার সাপোর্টিং ডকুমেন্টে যাই তাহলে আমরা ভালো দেখতে পাবো। তো এদের কাজটা আসলে কিছুই ছিল না, এদের কাজটা ছিল কি, এই একটা মানে করোনা ভাইরাসের স্যাম্পলের উপর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন দিয়ে দেখা যে কত সময়ের ভিতরে আর কত এনার্জি দিলে সেটা ডিঅ্যাক্টিভেট হচ্ছে। তো এইটার একটা মানে রেডি করতে হবে তোমাদেরকে, যে কয়েকটা স্লাইড, যেমন 10টা স্লাইড তোমাদেরকে রেডি করতে হবে এটার উপর, মানে এই পেপারটা তোমরা একটু প্রেজেন্ট করবে। যেমন এই গ্রাফটা দেওয়া আছে, এই গ্রাফটা তোমাদেরকে একটু প্রেজেন্ট করতে হবে, রিমেইনিং ইনফেক্টিভিটি আর হচ্ছে টাইম। তার মানে ইনফেক্টিভিটি বলতে যেটা বোঝায় যে ইনফেকশন স্টেট, একটা ভাইরাসের আসলে ইনঅ্যাক্টিভেট যখন হয়ে যায় তখন সে আর কি করতে পারে না, রেপ্লিকেট করতে পারে না, মানে সে বংশ বিস্তার করতে পারে না। হ্যাঁ, তো এই গ্রাফটা দিয়ে ওরা যেটা বুঝিয়েছে যে সময়ের যত বাড়বে
এটার ইনফেক্টিভিটি তত কমবে, তাই না? এই যে এই বরাবর হচ্ছে ইনফেক্টিভিটি আর এই বরাবর হচ্ছে টাইম। তার মানে যত বেশি সময় ধরে তুমি ইউভিসি রেডিয়েশন দিবা তত মানে এখানে দেখা যাবে যে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখানে ডাবল এক্সপোনেনশিয়াল ডিকে আর একটা সিঙ্গেল এক্সপোনেনশিয়াল ডিকে দুইটা দিচ্ছে। অবভিয়াসলি এখানে যেটা হচ্ছে যে সিঙ্গেল এক্সপোনেনশিয়াল ডিকে ওইটা লিনিয়ার রিগ্রেশনের জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে মানে একটু বেশি সময় ধরে যাবে। আর যেটা ডাবল যেটা এক্সপোনেনশিয়াল ওইটা হচ্ছে ডাইরেক্টলি কমে যাবে, এই যে এখানে যে একদম শেষ হয়ে গেছে। আর এইখানে যেটা ইনফেক্টিভিটি এটা সেম, সেটা হলো ডাবল এক্সপোনেনশিয়াল দিকে সেম কাজটাই ওরা করেছে। তারপরে হচ্ছে এখানে এক্সপোনেনশিয়াল ডাটা আর এখানে এক্সপেরিমেন্টাল ডাটা ড্রাই স্যাম্পল আর এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা ওয়েট স্যাম্পল। তার মানে ওরা দুইটা স্যাম্পল নিয়েছে। মানে তোমরা জানো যে ভাইরাসের যে স্যাম্পলটা এটা ড্রাইও হতে পারে বা ওয়েটও হতে পারে। একটা ভাইরাসের মধ্যে যদি কিছু ওয়েট পার্টিকেল থাকে তাহলে ওইটার ইনফেক্টিভিটিটা কেমন হবে সময়ের সাথে সাথে কিছুটা চেঞ্জ হয়। যেমন ধরো এটা হচ্ছে ড্রাইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে 7.5 এর মধ্যে এসে ডাবল এক্সপোনেনশিয়াল ডিকেতে ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়েটের ক্ষেত্রে ওয়েট স্যাম্পল যদি হয় তাহলে 6 এ এসে কি হয়ে গেছে ইনঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এরকম কম্পারিজন গুলো এই ছবিগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করতে হবে। ছবির এক্সপ্লেনেশনটা তোমরা এখানে পেয়ে যাবে যে এখানে নিচে বলা আছে। তারপরে তোমাদের এই পেপারটাও একটু পড়তে হবে, পড়ে দেখতে হবে যে আসলে ওরা কি কাজ করেছে, কি ধরনের মেথড ওরা ইউজ করেছে, ইউভিসি ডিভাইসটা কি রকম দেখতে ওদের ওইটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তারপরে যে ওদের যে ইউভিসি ডিভাইসের ছবিটা দিতে হবে। তারপরে এই যে এইগুলো একটু এক্সপ্লেন করতে হবে। মানে 10 থেকে 15টা স্লাইড আর কি তোমাদের লাগবে এই কাজটা টোটালটাই করতে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো এই পেপারের উপর, গ্রুপের কেউ। স্যার স্লাইডে কি রেফারেন্স অ্যাড করা লাগবে? রেফারেন্স তো এখানে আলটিমেটলি দেওয়াই আছে, সো এটা অ্যাড করার দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড গ্রুপে চলে যাই। ওদের কাজটা হলো মাইক্রোওয়েভ সেন্সর বেসড অন রেজোন্যান্ট এলিমেন্ট। তো এটা হলো এক ধরনের সেন্সর, সেটা হলো মাইক্রোওয়েভ বেসড সেন্সর। মাইক্রোওয়েভ মানে হলো মাইক্রোওয়েভ রেঞ্জের ফ্রিকোয়েন্সি, গিগাহার্টজ রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি গুলো থাকে। তো এই কাজটা হলো সিম্পল একটা কাজ। এখানে দিস পেপার হাইলাইটস ইন্টারেস্ট ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ মাইক্রোওয়েভ সেন্সর। মানে এটা নিজস্ব কোনো কাজ না, এটা হলো ওদের মানে ওরা একটা রিভিউ ওয়ার্ক করেছে। রিভিউ ওয়ার্ক মানে হলো ওদের নিজস্ব কোনো কাজ না, এটা ওরা অনেকগুলা কাজকে একসাথে করে প্রেজেন্ট করতে চেষ্টা করেছে যে মাইক্রোওয়েভ বেসড সেন্সরের কাজগুলো এরকম আছে। তো তোমরা ইন্ট্রোডাকশন পার্ট থেকে এক্সপ্লেন করবা যে ইন্ট্রোডাকশনে যে ওরা যে কাজটা নরমালি যেটা করে ইন্ট্রোডাকশন পার্টে এইখানে ওরা বোঝাতে চেষ্টা করে যে কত ধরনের কাজ এরকম হয়েছে। হ্যাঁ, ওরা একটা হিস্ট্রি টানতে চেষ্টা করে এক কথা। তারপরে এই রিলেটেড কথাবার্তাগুলো যে ওরা যে কাজটা করতে যাচ্ছে এই রিলেটেড যেসব কথাবার্তা আছে এগুলো ইন্ট্রোডাকশনে নিয়ে আসে এবং রেফারেন্স সহ। ইন্ট্রোডাকশনে অবশ্যই রেফারেন্স দিতে হয়। তারপরে আমরা যেটা দেখবো যে ব্রিফ সামারি স্পেশাল ইস্যু পেপারস। তার মানে এখানে কতগুলো পেপার, ইন 71 হচ্ছে একটা পেপার। এখানে ফ্রিকোয়েন্সি স্প্লিটিং সেন্সর ফর ডাইইলেকট্রিক ক্যারেক্টারাইজেশন বেসড অন ট্রান্সমিশন লাইন লোডেড উইথ এ পেয়ার অফ আইডেন্টিক্যাল ম্যাগনেটিক এলসি রেজোনেটরস। তার মানে এই 71 নাম্বার যে পেপারটা আছে এটা হচ্ছে একটা কাজ, ওরা এটাকে মানে এক্সপ্লেন করছে। হ্যাঁ, তাহলে এখানে সুবিধা কি, এই পেপারটা পড়ে কি সুবিধা হবে? মানে ওরা একটা কেউ যদি চায় এই একটা পেপারের মধ্যে 71 নাম্বার কাজ, 72, 73 অনেকগুলা কাজ একসাথে পেয়ে যাবে। তার মানে ওকে আমাকে আলাদা আলাদা খুঁজতে হবে না, ঠিক আছে? রিভিউ ওয়ার্কের এই একটা সুবিধা যে তোমার এখানে সাইটেশন অনেক বেশি হবে। তাহলে 71 নাম্বার কাজটা হলো ফ্রিকোয়েন্সি স্প্লিটিং সেন্সর। তার মানে ডাইইলেকট্রিক ক্যারেক্টারাইজেশন মানে হলো যে কোনো একটা ম্যাটেরিয়াল, মনে করো এটা একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটার কিন্তু ডাইইলেকট্রিক যে মানে মানে এটার যে ডাইইলেকট্রিক প্রপার্টিটা এটা কিন্তু চেঞ্জ হয় যখন তুমি এটার মধ্যে কোনো ধরনের একটা লিকুইড দাও অথবা যে কোনো এটা মানে ওটাকে আরো বেশি ড্রাই করো, তখন কিন্তু এটার ডাইইলেকট্রিক প্রপার্টিটা চেঞ্জ হয়। তাহলে এই ক্যারেক্টারাইজেশনটাও 71 নাম্বার পেপারে করেছে। সো এটা তোমরা একটু 71 নাম্বার পেপারে যাওয়ার পরে ওখান থেকে কিন্তু ছবি দিতে হবে, বুঝতে পেরেছো? যারা 2 নাম্বার গ্রুপ ওদেরকে কিন্তু এইভাবে কাজটা করতে হবে। এখানে কিন্তু তুমি কোনো ছবি পাবা না, ওরা জাস্ট 71 নাম্বার পেপারটা যেটা আছে ওটা সম্পর্কে একটু এক্সপ্লেন করে দিছে। তারপরে 72 নাম্বার পেপারে এসে রিফ্লেকটিভ মোড সেন্সর এখানে ইউজ করেছে প্ল্যানার প্যাচ অ্যান্টেনা।
তার মানে এখানে এসে তোমরা অ্যান্টেনা সম্পর্কে কিছু কথা পাবা। 72 নাম্বার পেপারটা থেকে কিছু ছবি নিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। শুধু এই কথাগুলো বলে দিলে হবে না, এখানে কিন্তু 72 নাম্বার পেপারে তোমাদের যেতে হবে, ওইখান থেকে যে ওদের যে সেন্সর ডিজাইনটা, ওই ছবিটা তোমাদেরকে নিয়ে এখানে দিতে হবে। 73 নাম্বার পেপারে হচ্ছে মেজারমেন্ট কমপ্লেক্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ সলিড স্ল্যাবস। তার মানে এখানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করার জন্য ওরা একটা কাজ করেছে, কমপ্লিমেন্টারি স্প্লিট রিং রেজোনেটর বলা হয় এটাকে, সিএসআরআর। এইখানে যে এই তোমরা এটা পেয়ে যাবা যে 73 নাম্বার পেপারে কিছু সেন্সরের ছবি পাবো, ওইগুলোকে এক্সপ্লেন করতে হবে। তারপরে 74, 75, হ্যাঁ, তারপরে ইন 60 ফাইনালি পেপার 60 রিপোর্টস এ ডিফারেন্সিয়াল মোড সেন্সর বেসড অন এ পেয়ার অফ লাইন লোডেড উইথ এ টাম্বল শেপড ডিফেক্ট গ্রাউন্ড। তার মানে এখানে যেটা করেছে যে ডিফারেন্সিয়াল মোড একটা সেন্সর এক্সপ্লেন করেছে। সো তোমাদের গ্রুপের কাজ হবে যে 71, 72, 73, 74, 75 আর হচ্ছে 60, এই কয়েকটা পেপার থেকে ছবি নিয়ে সুন্দর করে এই পেপারগুলোর কাজগুলোকে প্রেজেন্ট করে দেওয়া। হ্যাঁ, সো তোমরা হচ্ছে রিভিউ কাজটা থেকে, যেমন আমরা 75 এ যদি যাই, 75 এ যদি যাই তাহলে দেখতে পাবো এখানে এই যে 75 যে রেফারেন্সটা আছে, এই কাজটা হলো ক্রস রেফারেন্সে গেলে আমরা ওই পাবলিকেশনটাতে চলে যেতে পারবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে কম্প্যাক্ট ডাবল ফোল্ডেড সাবস্ট্রেট ইন্টিগ্রেটেড ওয়েবগাইড রি এন্ট্রান্ট ক্যাভিটি ফর হাইলি সেনসিটিভ হিউমিডিটি সেন্সিং। তার মানে এদের কাজটা হলো কি যে হাইলি মানে হিউমিডিটি সেন্সিং। হিউমিডিটি মানে হলো কি যে কোনো একটা হিউমিডিটি কত আছে, বেশি নাকি কম আছে, এটা ওরা সেন্স করতে পারে। তো এই যে এই ছবিটা তোমরা নিবা, অ্যাবস্ট্রাক্টটা একটু পড়বা। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা পড়ে ওদের যে রেজাল্টটা ওদের পাবা, এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। যেমন এই যে এখানে ছবি আছে, এই ছবিটা তোমাদেরকে নিতে হবে, ফিগার 1 এ কি বলছে ওরা একটু তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, আর এটা যেহেতু ওপেন অ্যাক্সেস জার্নাল, তাহলে আমরা এখানে যে কোনো একটা জায়গায় দেখতে পাবো যে পিডিএফ আকারে, এই যে ডাউনলোড পিডিএফ বা ভিউ ফুল টেক্সট, এখানে দিলে ওপেন অ্যাক্সেস যেহেতু আমরা পুরো পেপারটাই এখানে দেখতে পাবো। তার মানে গ্রুপ 2 কাজটা কিন্তু শুধুমাত্র একটা পেপার না, ওদেরকে 5-6টা পেপারের কাজকে ছবি আকারে প্রেজেন্ট করতে হবে। হ্যাঁ, এটা তোমরা আরো ভালো শিখতে পারবা, অনেক কিছু জানতে পারবা, তোমাদের অনেকগুলো পেপার তোমরা এখানে পাচ্ছ। আচ্ছা, তারপরে আমি গ্রুপ 3 তে চলে যাই। গ্রুপ 2 এর কোনো কোশ্চেন আছে? তোমাদের রিভিউ পেপার তো, এটা এত কঠিন হবে না, শুধু প্রেজেন্ট করবে ছবিগুলো নিয়ে। আচ্ছা, গ্রুপ 3 হলো মাইক্রোওয়েভ মাইক্রোফ্লুইডিক সেন্সর বেসড অন এ মাইক্রোস্ট্রিপ স্প্লিটার কম্বাইনার কনফিগারেশন এন্ড স্প্লিটিং রেজোনেটর ফর ডাইইলেকট্রিক ক্যারেক্টারাইজেশন অফ লিকুইড। তার মানে এখানে আইট্রিপলি মেম্বাররা মেইনলি এই কাজটা করেছে, সবাই দেখবে আইট্রিপলি মেম্বার। হ্যাঁ, তো ওরা যেটা করেছে যে আইট্রিপলি সেন্সর জার্নালে অক্টোবর 2017 তে একটা পেপার পাবলিশ করেছে, ওটা হলো স্প্লিট রিং রেজোনেটর দিয়ে ওরা ডাইইলেকট্রিক প্রপার্টি যে আছে বিভিন্ন লিকুইডের, এটা বের করতে চেষ্টা করেছে। যেমন ধরো লিকুইড অনেক ধরনের আছে, ওয়াটার, তারপরে অয়েল আছে। তো বিভিন্ন রকম লিকুইড দিলে ওইটা ডাইইলেকট্রিক প্রপার্টি কেমন চেঞ্জ হচ্ছে ওই যে স্প্লিট রিং রেজোনেটরে মাইক্রোস্ট্রিপ স্প্লিটার কম্বাইনার কনফিগারেশন। তো ওইটা এই কাজটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো এই কাজটা এক্সপ্লেন করার জন্য অবভিয়াসলি তোমাদেরকে কিছু সার্কিট এখানে কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই যে এই সার্কিটটা, এখানে এলসি সার্কিট আছে, রেজোনেটর সার্কিট। সো স্প্লিট রিং রেজোনেটর মানে হলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যে রেজোনেট করবে, এবং তোমাদেরকে এই যে তোমার ইম্পিডেন্স, লাইন ইম্পিডেন্স যেগুলো আছে এগুলো এক্সপ্লেন করতে হবে সবগুলা। এই প্রত্যেকটা সার্কিট তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো প্রথম থেকে যদি আসি আমি, প্রথমে তোমরা অ্যাবস্ট্রাক্টটা পড়বা, অ্যাবস্ট্রাক্টটা পড়ে বুঝতে চেষ্টা করবো ওদের কাজটা কি। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশনে তোমরা দেখবা যে এখানে যে মানে ইন্ডেক্স, এগুলো হচ্ছে কি টার্ম, যে একজন পাবলিকেশন যখন লেখা হয় তখন কিছু কি টার্ম থাকে, যেমন স্প্লিট রিং রেজোনেটর, এসআরআর, তারপরে মাইক্রোস্ট্রিপ টেকনোলজি, এগুলো হচ্ছে ওদের কিওয়ার্ড গুলা ওরা এখানে দিয়ে দিচ্ছে। এখন ইন্ট্রোডাকশনে যে তোমরা যেটা দেখবা যে ওরা এই মাইক্রোওয়েভ সেন্সর, তারপরে মাইক্রোস্ট্রিপ প্যাচ অ্যান্টেনা, তারপরে হচ্ছে স্প্লিট রিং রেজোনেটর, তারপরে এই রিলেটেড মাইক্রো মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বের করার জন্য কি কি কাজ আছে এইগুলো এক্সপ্লেন করেছি। এইগুলো তোমরা দেখে তোমরা নিজেদের মতো করে প্রেজেন্ট করবে। তারপরে হচ্ছে ওই যে স্ট্রাকচার অফ দ্য প্রপোজড সেন্সর, তার মানে এই যে সার্কিট মডেল এন্ড ভ্যালিডেশন, এই যে ওদের যে সেন্সরটা আছে ওরা যেটা প্রপোজ করেছে ওইটার মধ্যে কি কি প্যারামিটার আছে, তারপরে কি কি সার্কিট আছে ওই সার্কিটগুলো, এবং ওইটার 3D ভিউটা কি রকম দেখতে, এগুলো ওরা এক্সপ্লেন করতে চেষ্টা করেছে। হ্যাঁ, এগুলো তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, এবং এখানে কিন্তু ক্যালকুলেশন গুলো নিয়ে আসতে হবে তোমাদের, এফ নট ইকুয়াল টু কত। হ্যাঁ, তো এইগুলা কিন্তু তোমাদের প্রত্যেকটা পার্ট বাই পার্ট আসতে হবে।
রিভিউ পেপার, আমি গ্রুপ 2 তে একটু ফিরে যাই, ওদেরকে কিন্তু এত ডিটেইলসে বলতে হবে না কিছু। ওরা 5-6টা পেপারের কাজ বলতেছে, তার মানে কিন্তু প্রত্যেকটা পেপারের কাজকে ওরা শুধু ফোকাস করবে কি কাজ করেছে। কিন্তু তোমাদের যে কাজগুলা 1 নাম্বার গ্রুপ, 3 নাম্বার গ্রুপ, তোমাদের কাজ হলো কি একটা পেপারের প্রত্যেকটা পার্টকে এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, তো এখানে লিকুইড আন্ডার টেস্ট একটা আছে, যেটা হলো টেস্ট করার জন্য যে লিকুইডটা, আরেকটা হলো যে এই যে প্যারেন্ট যে লিকুইড, প্যারেন্ট যে প্যারামিটার ইয়াটা সেন্সরটা, মানে দুইটার সাথে কম্পেয়ার করে ওরা কাজটা করেছে। হ্যাঁ, তো এইখানে দেখো S21 প্যারামিটার আর মেইনলি ওরা S21 প্যারামিটারটাকেই ফোকাস করেছে। আচ্ছা, এখানে অ্যান্টেনার জন্য কিছু প্যারামিটার আছে, তার মধ্যে S11 প্যারামিটার আছে, যেটাকে বলা হচ্ছে যে তোমাদের রিফ্লেক্টিভিটি বা মানে S11 হচ্ছে আমাদের ওই রিফ্লেক্টিভিটি বলা হয় এটাকে, যে কতটুকু সিগন্যাল ফেরত আসতেছে। একটা সিগন্যালকে তুমি কোনো একটা মানে প্রোব দিয়ে পাঠাচ্ছ, হ্যাঁ, অ্যান্টেনার মধ্যে দিয়ে সেটাকে রেডিয়েট করার জন্য। এখন যেটা হবে যে সিগন্যালটা কিন্তু টোটালটা পাস হবে না, কিছু সিগন্যাল কি হবে এই ইয়াতেই ফেরত আসবে, সেটাকে বলা হচ্ছে S11 প্যারামিটার। আর S12 হচ্ছে যে 1 থেকে 2 তে যে সিগন্যালটা যাবে, মানে এখানে হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইনপুট আর একটা আউটপুট। 1 মানে হচ্ছে ইনপুট আর 2 মানে হচ্ছে আউটপুট। তাহলে S21 প্যারামিটার কোনটা হবে? 21 প্যারামিটার হচ্ছে যে 2 থেকে 1 এ, তার মানে যে আউটপুট যে সিগন্যালটা আছে সেটা 1 এ কতটুকু রিফ্লেক্টর ফেরত আসবে, হ্যাঁ, ওটা হচ্ছে S21 প্যারামিটার। এই প্যারামিটারগুলো সম্পর্কে তোমাদেরকে একটু জানতে হবে, কারণ এখানে ওরা মেইনলি ফোকাস করেছে S21 প্যারামিটারটা। সো তোমাদের কাজ যদি তোমরা আপডেট করতে চাও, মনে করো তোমরা S11 প্যারামিটার দিয়ে কাজটা করতে যাচ্ছ, এটাও তোমরা করতে পারবে। এটাকে বলা হচ্ছে কি S প্যারামিটার, ইনপুট আউটপুট রিলেশনশিপ। এখানে দুইটা পোর্ট থাকে, একটা ইনপুট পোর্ট থাকে আর একটা আউটপুট পোর্ট থাকে। ইনপুট পোর্টে একটা সিগন্যালকে ইনপুট দেওয়া হয় আর আউটপুট পোর্টে সেটার আউটপুট পাওয়া যায়। তো এখন ইনপুট S11 যেটা আমি বলছি যে ফেরত আসে, যেটা সিগন্যালটা যেটা যায় না, ওইটা থেকেও আমরা অনেক ইম্পর্টেন্ট প্যারামিটার পেতে পারি। আর এখানে পোর্ট S21 প্যারামিটার যেটা আছে সেটা হলো একটা পাওয়ার কি হয় ট্রান্সমিট হয় পোর্ট 1 থেকে পোর্ট 2 তে। হ্যাঁ, তাহলে পোর্ট 1 হচ্ছে ইনপুট পোর্ট আর পোর্ট 2 হচ্ছে আউটপুট পোর্ট, মানে ইনপুট পোর্ট থেকে আউটপুট পোর্টে কতটুকু পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে ওইটাই হচ্ছে S21 প্যারামিটার। ঠিক আছে, তো এইগুলা S12 প্যারামিটার হচ্ছে যে পাওয়ার ট্রান্সফার ফ্রম পোর্ট 2 টু পোর্ট 1। তার মানে এখানে 2 S12 মানে হলো 2 থেকে 1 এ আসতেছে, S21 মানে হলো 1 থেকে 2 এ যাচ্ছে পাওয়ার। সো ওরা হচ্ছে এটাকে ফোকাস করেছে 21টাকে, তার মানে ইনপুট থেকে আউটপুটে কতটুকু পাওয়ার যাচ্ছে। আর ওরা যে সিমুলেশন সফটওয়্যার ইউজ করেছে ওটা হচ্ছে HFSS3D মডেল, HFSS3 মানে সফটওয়্যার বলা হয়। এটা দিয়ে বিভিন্ন অ্যান্টেনা প্যারামিটার করা হয়। আচ্ছা, এখানে দেওয়া আছে ছবিটা, এই ছবিটাকে আমরা এটা হচ্ছে ডিফারেনশিয়াল মোডের একটা সেন্সর, মাইক্রোফ্লুইডিক সেন্সর, মানে একটা দিয়ে একটা হচ্ছে লিকুইড আন্ডার টেস্ট। লিকুইড আন্ডার টেস্ট যেটা সেটা হলো যে একটা লিকুইড দেওয়া হবে একটা যে একটা পোর্টে, আর একটা হচ্ছে যে এখানে দেখো একটা ইনপুট পোর্ট আছে আর একটা আউটপুট পোর্ট আছে। হ্যাঁ, তো ইনপুট পোর্ট দিয়ে কি করা হবে, একটা নির্দিষ্ট পাওয়ার ইনপুট করা হবে আর আউটপুট পোর্ট দিয়ে আউটপুটটা বের হবে। এখন তোমাদের এখানে যদি কিছু লিকুইড দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, অবশ্যই এই অ্যান্টেনার যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট সেটা চেঞ্জ হবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি চেঞ্জ হয় তাহলে যেটা হবে যে প্যারামিটার গুলো চেঞ্জ হবে, মানে 1 থেকে 2 তে যে পাওয়ারটা যেত এটা আগের মতো আর যেতে পারবে না, অথবা আগের চেয়ে ভালো যেতে পারবে। বুঝতে পেরেছো? সো এইরকম কিছু কম্পারিজনের উপর বেস করে ওরা প্র্যাকটিক্যাল একটা অ্যানালাইজারের মধ্যে দেখিয়েছে ছবিটা, এই যে ওদের সেন্সরের পার্টটা ওরা এখানে দেখিয়েছে, ওদের প্র্যাকটিক্যাল কাজটা তারপরে ভ্যালিডেশন করেছে আর কি, যে অ্যাকচুয়ালি ওদের কাজটা হচ্ছে প্র্যাকটিক্যালি মানে কাজ করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি 3 নাম্বার গ্রুপের কাজটা। এখন আমরা 4 নাম্বার গ্রুপে চলে যাব। পেপার পড়ে তো স্যার কিছু বোঝা যায় না, এদের ভাষা মানে অনেক ধরনের। এটাই তো, এখন তো পড়তে আরে আসো, কিছু বইয়ের পড়ালেখার বাইরেও কিছু পড়ালেখা করতে হবে। সম্পূর্ণ একেবারে আলাদা তাদের, মানে একটার পরে একটা লাইনের সাথে আরেকটা লাইনের তো কোনো রকম ইয়ে নেই। আর সেকেন্ডলি অনেকটা টাফ সেগুলো পড়লাম, রিডিং দিয়ে স্যার বোঝা যায় না। এর জন্যই তো আমরা কনফারেন্স টার্গেট করবো, আমরা তো এসব জার্নাল টার্গেট করবো না। জার্নালে হচ্ছে এরকম কমপ্লেক্স জিনিস থাকবে যেটা হচ্ছে একটা পিএইচডি ওয়ার্ক অথবা মাস্টার্সের একটা কাজ। আচ্ছা, 4 নাম্বার গ্রুপ আমি একটু শেষ করি। ওয়ারেবল প্যাচ ফর কন্টিনিউয়াস মনিটরিং অফ সয়েল ইলেক্ট্রোলাইট ডিউরিং এক্সকারশন।
তার মানে যখন তুমি এক্সারসাইজ করো বা যে কোনো একটা ভালো মানে কাজ করো, তখন হচ্ছে যে সয়েট ইলেক্ট্রোলাইটের কিন্তু চেঞ্জ হয়। সয়েট ইলেক্ট্রোলাইট মানে হলো সোডিয়াম ক্লোরাইড, মেনলি এটা কি করা হয়, সোডিয়াম পটাশিয়াম আয়ন গুলো যে আছে ওগুলা কি ধরনের চেঞ্জ হচ্ছে। তো এদের কাজটা যদি আমরা মেনলি দেখি, অ্যাবস্ট্রাক্টটা পড়ি আমরা বুঝতে পারবো। অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে এখানে বলা আছে যে এখানে ওরা সোডিয়াম এবং দেখো এই যে Na+ আর হচ্ছে পটাশিয়াম K+, এই দুটো নিয়ে কাজ করেছে। এদের কাজটা আমরা মেন কাজে যদি যাই, দেখবো যে এদের সেন্সরটা হচ্ছে এরকম দেখতে, অ্যাসেম্বল সেন্সর। তো এই বরাবর হচ্ছে আমরা একটু ছবিগুলা দেখি, পটেনশিয়াল মিলিভোল্ট, আর এই বরাবর হচ্ছে লগ Na+। সোডিয়াম এখানে দেওয়া আছে, সোডিয়ামের আলটিমেট চেঞ্জটা কেমন আসছে সেটা দেখাচ্ছে যে পটেনশিয়াল মিলিভোল্ট মানে ভোল্টেজের সাথে সাথে সোডিয়ামের পরিমাণ যদি বাড়ে তাহলে ভোল্টেজটা কেমন বাড়তেছে, মানে এটা হচ্ছে সোডিয়ামের জন্য শুধু। হ্যাঁ, তারপরে যদি আমরা দেখি আর একটু আগাই, সেক্ষেত্রে আমরা দেখবো এরকম কিছু ওদের স্কিমেটিক ডিজাইন দেওয়া আছে যে ওদের সার্কুলার রেঞ্জ কেমন হবে, তারপর লিনিয়ার প্লাস সার্কুলার যদি হয়, তারপরে সাপোর্টেড সার্কুলার যদি হয়, এরকম বিভিন্ন রকম এই সেন্সরের ডিজাইন দেওয়া আছে। তো এখন এখানে ফ্লুইড ভেলোসিটি ভার্সেস হচ্ছে রেডিয়াল ডিসটেন্স। তো এখানে দেওয়া আছে সার্কুলারের জন্য কেমন হবে আর সার্কুলার প্লাস রেডিয়াল এটার জন্য কেমন হবে। তো এখন সার্কুলারের জন্য দেখা যাচ্ছে যে এরকম হয়ে গেছে, মানে একদম এখান থেকে শুরু করে ডিরেক্ট 1 এ যে 0 হয়ে গেছে, ঠিক আছে। আর যদি আমরা দেখি যে সার্কুলার প্লাস রেডিয়াল সেন্সরের ডিজাইনটা যদি এরকম হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি সময় পরে 2 এর পরে যে কি হচ্ছে 0 হচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ভাবে ওদের কাজটা। ওদের কাজটা আসলে এরকমই যে ওরা বিভিন্ন রকম এই কম্পারিজন করেছে, সেন্সরের কম্পারিজন করেছে, ওদের সেন্সরটা দেখতে এরকম। হ্যাঁ, তো এখানে দেখো কিছু সার্কিট আছে, এই সার্কিটের মধ্যে দিয়ে ওরা যেটা করেছে যে এখান থেকে সোয়েট মানে হলো কি যে ঘাম, যে ঘামটা ওরা যখন এই যে মনে করো এক্সারসাইজ করতেছে, কিছু ছবি তোমরা লাস্টে যে পাবা, এই যে এখানে সাইক্লিং করতেছে, সাইক্লিং করার সময় দেখো পিঠের মধ্যে এখানে ওরা লাগিয়েছে। এটা লাগানোর পরে ওরা যেটা করেছে, সেন্সরের যে কাজটা, সেন্সরের কাজটা হলো শুধুমাত্র ইনপুট নেওয়া। সেন্সর কি করতেছে, সোয়েট নিতেছে। সোয়েট নেওয়ার পরে যেটা হচ্ছে সোয়েট ইন্ডাকশন হচ্ছে, ইন্ডাকশন হলে সময়ের সাথে সাথে আলটিমেটলি সোডিয়ামের যে চ্যানেলটা আছে এটা কেমন চেঞ্জ হচ্ছে ওটা দেখতেছে। আর এটা হচ্ছে পটাশিয়ামের জন্য। তার মানে তোমরা যে এই গ্রুপটা যেটা করবা সেটা হলো এই ছবিগুলো তো অবশ্যই দিবা, তার সাথে করে সোডিয়াম আর পটাশিয়ামের যে চেঞ্জটা আসতেছে এটা কিভাবে ওরা করেছে এটা তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে যারা এরকম ইন্ডিভিজুয়াল কাজ করবা, এটা ল্যাব এনওচিপের একটা কাজ, অনেক ভালো একটা পেপার। ইন্ডিভিজুয়াল একটা পেপার যারা প্রেজেন্ট করবা ওদেরকে কিন্তু একটু ডিটেইলসে যে কাজটা করতে হবে। আর যারা রিভিউ ওয়ার্ক করবা ওরা হচ্ছে অনেকগুলা কাজ করতে হবে, সো সবারই কষ্ট সেম। এরকম না যে রিভিউ যারা করবে ওরা একটু কম কষ্ট করবে, এরকম না। ওদেরকে কিন্তু পেপার বেশি পড়তে হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট অনেকগুলা পড়তে হচ্ছে। হ্যাঁ, তো এই জন্য আমি দুই ধরনের কাজই রাখতে চেষ্টা করেছি। আচ্ছা, গ্রুপ 4 এটা শেষ হলো, তারপরে গ্রুপ 5 এ আমি আসি। গ্রুপ 5 এর কাজটা হলো যে আমি ঠিক আচ্ছা প্যাসিভ ইউএইচএফ আলট্রা হাই ফ্রিকোয়েন্সি আরএফআইডি ডাইরেক্ট সেন্সর ফর অ্যাকুয়াস ইলেক্ট্রোলাইট। এটাও ইলেক্ট্রোলাইট রিলেটেড সেন্সর, মানে আমাদের যে বডি ইলেক্ট্রোলাইট গুলো মানে ওয়াটারের মধ্যে, বডি না সরি, ওয়াটারের মধ্যে বিভিন্ন যে ইলেক্ট্রোলাইট থাকে এটা আলট্রা হাই ফ্রিকোয়েন্সিতে কিভাবে সেন্স করা যায়। আলট্রা হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা ওরা এখানে বলে দিচ্ছে যে কত রেঞ্জে থাকবে। ওদের রেঞ্জটা হলো, ফ্রিকোয়েন্সি রেঞ্জটা হলো 845 থেকে 865 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে আরএফআইডি যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, তোমরা জানো আরএফআইডি যে সেন্সরগুলো থাকে ওগুলো এই রেঞ্জে থাকে। তো ওরা আরএফআইডি ট্যাগটাকে ইউজ করেছে আলটিমেটলি সেন্সর হিসেবে। তো ওরা এটা নিজেরা ডিজাইন করেছে। আরএফআইডি রিডার থাকবে আর একটা কম্পিউটার থাকবে। আরএফআইডি রিডার হচ্ছে যেটা করবে যে এখানে একটা ক্যাপাসিটিভ সেন্সর আছে, এই যে এটাকে বড় করে দেখিয়েছে। তো এইটার উপর যখন একটা ওই যে কোনো অ্যাকুয়া সলিউশন দেওয়া হবে তখন যেটা হবে যে এটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট চেঞ্জ হবে, অনেক প্যারামিটার চেঞ্জ হবে। তো যে কোনো একটা প্যারামিটার নিয়ে এখানে ওরা স্কিমেটিক ডায়াগ্রামটা এক্সপ্লেইন করতে চেষ্টা করেছে যে এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটটা আলটিমেটলি কিরকম, একটা রেজিস্ট্যান্স আছে, তারপর একটা ক্যাপাসিটেন্স আছে, তারপর একটা ক্যাপাসিটরের সাথে একটা সেন্ট্রিফিউগাল সুইচ আছে, এখানেও একটা সুইচ আছে, সেন্ট্রিফিউগাল না সরি, এটা একটা সিম্পল সুইচ। এই সুইচটা যখন অন হবে তখন এই ক্যাপাসিটেন্সটা অ্যাড হবে, আবার এইভাবে অনেকগুলা ক্যাপাসিটেন্স অ্যাড হতে পারে। এটা ডিপেন্ড করবে যে আমাদের মানে কতগুলা আমরা এখানে কতটুকু সলিউশন দিচ্ছি। তারপরে এই ক্যাপাসিটরটা হচ্ছে আলাদা করে আসবে ইন্টিগ্রেটেড চিপটাতে, ওরা এরকম ভাবে করেছে। হ্যাঁ, তো যতগুলা দরকার হবে ওরা অ্যাড করে নিতে পারবে চাইলে।
মনে করো ক্যাপাসিট্যান্স তোমার এখানে প্যারালালে যেহেতু আছে, তোমার এখানে একটার পর একটা ক্যাপাসিটি ইচ্ছা করলে অ্যাড করতে পারবে। তারপরে আরএফ মাইক্রন মানে ওদের যে সেন্সর ট্যাগটা, হ্যাঁ আরএফআইডি যে ট্যাগটা আছে ওটা সম্পর্কে ওরা বলেছে এখানে, ট্যাগ সম্পর্কে, যে ট্যাগটা কিভাবে কাজ করে। যে তোমরা জানো যে আরএফআইডি সেম একটা রিডার থাকে আর একটা ট্যাগ থাকে। ট্যাগের মধ্যে আমরা ট্যাগটা যখন আরএফআইডি রিডারের মধ্যে ধরবো তখন হচ্ছে একটা ডেটা সেন্ড করবে। এই ডেটাটাই হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ওরা নিয়েছে, যে কিভাবে একটা ইলেকট্রোলাইট দেওয়া হলে এই ডেটাটা কতটুকু কেমন চেঞ্জ হবে, ওটা কিন্তু ওরা কম্পিউটারের মাধ্যমে করেছে। তো এদের কাজটা হলো এইটাই। আর এখানে যে ওরা ওই 3D একটা ভিউ দেখাতে চেষ্টা করেছে 3D প্রিন্টেড রিজার্ভারে। তারপরে এখানে সেন্সর কোড অফ আননোটেড এন্ড আরএফ মাইক্রন এত 2100, এটা হলো জাস্ট একটা নাম, আরএফআইডি ট্যাগের একটা নাম, ঠিক আছে, ওরা ইউজ করেছে, এটা স্ট্যান্ডার্ড একটা আরএফআইডি ট্যাগ, ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জ। তারপরে হলো আর ফিল্ম থিকনেস স্টুডিওস, এখানে তোমাদের এখানে রেজাল্টে যে তোমাদের কিছু জিনিস এক্সপ্লেন করতে হবে, সেন্সর ভ্যালু ভার্সেস হচ্ছে ফিল্ম থিকনেস। তার মানে যে এখানে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, তারপরে রুবিডিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, অনেক ধরনের ইলেকট্রোলাইট সলিউশন ওরা নিছে। নেওয়ার পরে দেখেছে যে সেন্সর ভ্যালু আলটিমেটলি কেমন হয়। সেন্সর ভ্যালু হচ্ছে এই বরাবর 4, 4.5, 7 পর্যন্ত নিয়েছে, আর কনসেন্ট্রেশন এখানে নিয়েছে। তো এখানে যদি সোডিয়াম ক্লোরাইড হয়, সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে এই যে স্কয়ার শেপের যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আর হচ্ছে পটাশিয়াম ক্লোরাইডটা হচ্ছে রেড যেটা, সেটা প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হবে, একটা সবগুলোর সেম হবে না। তো সেন্সর ভ্যালু এখানে এটা দিয়ে ভালো বোঝা যাবে এয়ার আর ওয়াটার। তার মানে যেটা হচ্ছে শুষ্ক মানে একদম ড্রাই সেন্সর, ওটার জন্য কেমন হবে, আর যদি লিকুইড হয় তাহলে কেমন হবে। লিকুইডের ক্ষেত্রে অবভিয়াসলি দেখা যাবে যে প্রথমে কম থাকবে সেন্সরের ভ্যালু, তারপরে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আর এয়ারের যেটা থাকবে ওটা কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট বেশি থাকবে। হ্যাঁ, তো এয়ারের মধ্যে সামান্য পরিমাণ কিছু হয়তো ইয়ার থাকে, আমাদের ওই আর্দ্রতা থাকে, ওইটার কারণে একটু নিচের দিকে নামবে, কিন্তু এটা কিন্তু মোটামুটি কনস্ট্যান্ট একটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল এয়ারের জন্য, কিন্তু লিকুইডের জন্য আস্তে আস্তে এভাবে বাড়তে শুরু করবে। আচ্ছা, তারপরে আমরা এইখানে এসে তোমরা সেন্সর ভ্যালু ভার্সেস কনসেন্ট্রেশন পাচ্ছ। তো এখানে হলো সোডিয়াম ক্লোরাইডের জন্য শুধু ওরা ইকুয়েশন ওরা প্রেজেন্ট করেছে। তোমরা যদি কোনো ভালো কাজ করতে চাও তখন কিন্তু তোমাদেরকে এরকম কিছু ইকুয়েশন করতে হবে, যে আমরা আমাদের কাজটা করার পরে আমাদের যে গ্রাফটা পেয়েছি এই গ্রাফটা হচ্ছে এই ইকুয়েশনকে মানে করে স্যাটিসফাই করে। তো এই ইকুয়েশনটা দিয়ে দিলেই তোমাদের মোটামুটি ভাবে একটা ভালো একটা কাজ হয়ে যাবে। সো এটা করা তোমাদের দরকার নেই, যা জানার জন্য যে তোমরা একটা কাজের মধ্যে আলটিমেটলি কি করে, যে একটা কাজ করে ডিজাইন করে যে আমাদের এই কাজটা হচ্ছে এরকম, এই কাজটা হচ্ছে আমরা যেটা করেছি যে ডিজাইন করে দেখলাম আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আমরা এটা ফর্ম করেছি। তারপরে এখানে আরো কিছু সেন্সর ভ্যালু ভার্সেস হচ্ছে তোমরা পাবা, এটা হলো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তার মানে একটা হলো ডেবাই মডেল আর একটা কোল মডেল থাকে। ডিবাই কোল ওরা যেটা করেছিল যে কমপ্লেক্স পারমিটিভিটি অফ সোডিয়াম ক্লোরাইড সলিউশন, ওটা নিয়ে কাজ করেছিল। সোডিয়াম ক্লোরাইডের জন্যই শুধু ওরা কাজ করেছিল, যে বিভিন্ন রকম সোডিয়াম ক্লোরাইড নিলে ডিবাই মডেল একটা দিয়েছিল, যে একই রকম ডিবাই আর হচ্ছে কোল, ওরা যেটা করেছে যে দুইটা মডেল দিয়েছে ওরা, হ্যাঁ দুইটা ইকুয়েশন ওরা ফর্ম করেছে, হ্যাঁ ওইটা করে ওরা দেখিয়েছে। তারপরে এখানে এসেও তোমরা কিছু পাবা, সেটা হলো সোডিয়াম ক্লোরাইডের জন্য আরো কিছু ইকুয়েশন আমরা পাবো। তারপরে এখানে এসে দেখতে পাবো যে এখানে ইকুয়েশনটা কেমন চেঞ্জ হচ্ছে, অনেক ধরনের ইকুয়েশন, টেন ডেল্টার সাথে কি ধরনের চেঞ্জ হবে এগুলা করে দিবা মোটামুটি ভাবে। এটা খুব ভালো একটা কাজ। হ্যাঁ, এই শুধুমাত্র কিন্তু হিউম্যান বডি ইলেকট্রোলাইট না, এটা আইটিক্যালি সেন্সরস এর কাজ এবং 2019 এর কাজ, তার মানে ভালো হতেই হবে। ঠিক আছে, তোমাদের মোটামুটি ভাবে এই ছিল এই 5টা গ্রুপের কাজ। আর যারা গ্রুপ পাও নাই ওদের জন্য আমি আরো 2টা পেপার দিয়ে দিচ্ছি, কেউ যদি চাও এই পেপারটা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট করতে পারবা, যারা গ্রুপ একদমই পাচ্ছ না। আর কেউ যদি চাও তোমরা কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবে, এখনো অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, 5 জন 6 জন করো, সমস্যা নেই, কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাও। ঠিক আছে, আমি তাহলে আজকে এই পর্যন্তই রাখবো। তোমাদের মোটামুটি ভাবে ক্লাস শেষ, মোটামুটি না আজকে শেষ। তো তোমাদের প্রথম থেকে 1 থেকে 6 পর্যন্ত তোমাদের রিপোর্ট হয়ে যাওয়ার কথা। এখন 7.1 আর 7.2 এটা হচ্ছে আজকে যেটা দেখালাম ওটা হবে। আর 8 নাম্বার যে রিপোর্টটা ল্যাব রিপোর্ট, এটা হচ্ছে তোমরা এই যে গ্রুপের যে রিপোর্টটা আছে এটা দিয়ে দিলেই হবে। গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 5 পর্যন্ত যে 5টা গ্রুপ আছে ওই গ্রুপের যে রিপোর্টগুলো ইন্ডিভিজুয়ালি লিখে দিয়ে দিবে। ইন্ডিভিজুয়ালি যেরকম পারো তোমরা এই পেপারটা, যেমন গ্রুপ 1 এ তোমরা 6 জন আছো,
ওই 6 জন কি করবা যে এই কাজটা নিয়ে এই কাজটা সম্পর্কে এক্সপ্লেইন করে দিবা, এটাতে ওরা কি করেছে সুন্দরভাবে নিজের ভাষায় করে এক্সপ্লেইন করবা। এক একজনেরটা এক এক রকম হবে, অবভিয়াসলি সবারটা একরকম হবে। এখানে আসলে কি জিনিসটা ফোকাস করবা এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে, এটা কিন্তু ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিলে হবে না। ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিতে পারো, কিন্তু যেটা হবে সবার কাছে একটু কম হয়ে যাবে, তখন আবার মার্কিংটা একটু কম কমপ্লেক্স হবে আমার জন্য করা, কারণ হয়তো এভারেজ করে দিতে হবে। এর জন্য তোমরা যে ভালো বুঝতে পারবে ব্যাপারটা, সে কিন্তু সুন্দরভাবে যে রেজাল্ট ডিসকাশন এগুলো দিতে পারবে। সো এটা এরকম না যে এটাতে একদম 0 পেয়ে যাবে, এরকম না। মনে করো 10 এর মধ্যে 5 আগে থেকে তোমরা পেয়ে আসছো, হ্যাঁ, যেহেতু রিপোর্টটা জমা দিচ্ছ। এখন 5 থেকে 10 এ ওঠাটাই হচ্ছে কঠিন। যেমন এ পাওয়া খুব সহজ, এ মাইনাস পাওয়া খুব সহজ, কিন্তু এ প্লাস পেতে গেলে কিন্তু তোমাকে আসলেই কষ্ট করতে হবে। বুঝতে পেরেছো? এ প্লাস হচ্ছে হাইয়েস্ট গ্রেড, ওটার জন্য তোমাকে অবশ্যই কষ্ট করতে হবে। একজন স্টুডেন্ট এ মাইনাস পেয়েছে, আরেকজন এ প্লাস পেয়েছে, আমি মনে করি ওদের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। বুঝতে পারছি কেন এটা বলতেছি? কারণ হলো যে এ প্লাস পেয়েছে, যদিও গ্রেড দিয়ে সবকিছু বোঝা যায় না, অনেক কিছুই কমন পড়া পরীক্ষার উপর ডিপেন্ড করে, হ্যাঁ, অনেক কিছু ফ্যাক্টর আছে। কিন্তু আমি যদি ইন জেনারেল বলি, হ্যাঁ, একজন এ প্লাস পাওয়া মানে হচ্ছে সে অবশ্যই অনেক বেশি কষ্ট করেছে, মানে কিন্তু সে এ প্লাস পেত না। তো এরকম ভাবে রিপোর্টটা যখন রেডি করবা, যে 9 পাবা, আমি এক্সপেক্ট করবো অনেকে 9 পাবা, অনেকে 10 পাবা। সো যে সবচেয়ে ভালো করবা সে অবভিয়াসলি 9-10ই পাবা, ঠিক আছে? রিপোর্টের মধ্যে 9-10 বলতে যেটা বোঝাচ্ছি, রিপোর্ট তো এক একটাই 25ই থাকবে, পরে এভারেজ হবে আর কি 25 মার্কস থেকে কমবে। সো ল্যাব একটা 25 মার্কস কমে যাবে। আর কেউ যদি মনে করে একটা রিপোর্ট কম দিয়ে দিচ্ছ, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 7 পর্যন্ত থাকবে, 8 নাম্বারটা আমি পাবো। আমি প্রত্যেকটা রিপোর্ট যখন পিডিএফ ফাইল করবো, আমি করে দিব রিপোর্ট 2 আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দেবো, এরকম রিপোর্ট 8 পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো যেটা হবে যে মানে সরি রিপোর্ট 1 রিপোর্ট 2 না, রিপোর্ট নামে একটা ফাইল আপলোড করে দিব। ওইখানে তোমাদের যেটা হবে, প্রত্যেকে রেজিস্ট্রেশন অনুযায়ী একটা একটা করে ফাইল আপলোড হবে, তাহলে যতজন স্টুডেন্ট আসছো ততগুলা পিডিএফ আপলোড হবে ওইটার মধ্যে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে? আবার বলছি, আমি একটু করে ফেলেছিলাম, তোমাদের প্রত্যেকের জন্য আমি একটাই অ্যাসাইনমেন্ট দিব রিপোর্টের জন্য। তোমাদের যেটা কাজ হবে, 1 থেকে 8 পর্যন্ত রিপোর্ট গুলোকে একটা পিডিএফ ফাইলে নিয়ে এসে ওই ফাইলটাকে আপলোড করে দিবা। এখানে 8টা রিপোর্ট আলাদা আলাদা হবে না, ঠিক আছে? আমি আশা করি বোঝাতে পারলাম। আর গ্রুপ টুপ কি হবে না হবে এগুলো একটু তোমরা নিজেরা সলভ করে নাও না, আমি তো তোমাদের উপর ছেড়ে দিছি, এখন আর আমাকে ইনভলভ করো না, তোমরা নিজেরা গ্রুপ করে নাও। আর যেহেতু ইন্ডিভিজুয়ালি তোমরা রিপোর্ট জমা দিবা, সেক্ষেত্রে কিন্তু গ্রুপ খুব একটা হেল্পফুল হবে বলে মনে হয় না, কারণ প্রত্যেককে আলাদা আলাদা করে লিখতে হবে। আর কপি করলে তো বুঝতেই পারতেছো, যেহেতু ফাইল কিন্তু সংখ্যা কম হবে, তোমাদের যতগুলো স্টুডেন্ট ততগুলো ফাইল হবে। সো এখানে যদি এরকম হয় যে তোমরা একটা পিডিএফ থেকে আরেকটা পিডিএফ কপি করেছো, হ্যাঁ, হয়তো লেখালেখি একটু চেঞ্জ হবে, কিন্তু বাকি সব জিনিস তো সেমই থাকবে, তখন কিন্তু আমি বুঝে যাব, তখন কিন্তু মার্কস এভারেজ হয়ে যাবে দুইজনের, এভারেজ হয়ে 25 থেকে তুমি হয়তো 15-16 পেয়ে যাবে। তো এটা করবা না, নিজেরা একটু লিখতে চেষ্টা করো। আমি তো তোমাদেরকে মোটামুটি ভাবে মানে করেছি যতদূর করা সম্ভব, আমি তো তোমাদেরকে ছাড় দিয়েছি, যেহেতু আমারও শারীরিক অবস্থা ভালো ছিল না, এখনো ভালো না। তো তোমাদেরকে এই জন্য আমি কিন্তু রিপোর্টগুলো এত প্রেশার দেইনি। তো এখন সবগুলা রিপোর্ট তোমরা নেক্সট উইকের মধ্যে দিয়ে দাও, এটা তোমাদের জন্য খুব ভালো হবে, আনালে কিন্তু তোমরা আর দিতে পারবে না, অনেক পরীক্ষা চলে আসবে, অনেক কিছু চলে আসবে। সো ল্যাব রিপোর্ট 1 থেকে তোমরা হেল্প নাও, ফ্রেন্ডদের হেল্প নাও, সমস্যা নেই, কিন্তু কপি করবা না, ঠিক আছে? মনে করো একজন 6টা রিপোর্ট করে ফেলেছো, ওর সাথে তুমি কনসাল্ট করো তুমি কিভাবে করলা, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য ইজি হবে, কিন্তু কপি করবা না একজন থেকে আরেকজন। আর ল্যাব রিপোর্ট অবশ্যই একজন আরেকজনকে সেন্ড করবা না, তাহলে যেটা হবে যে তোমার মার্কস কমে যাবে।
ওকে। আচ্ছা, এখন চলে আসি প্রেজেন্টেশনে। প্রেজেন্টেশন যেটা হবে এটা হবে তোমাদের ফাইনালের পরে, আমি ফাইনালের আগে নিব না। ফাইনাল পরীক্ষা তোমাদের যেদিন শেষ হবে তার মনে করো একদিন পরে বা 2 দিন পরে আমি প্রেজেন্টেশনটা নিয়ে নিব। প্রেজেন্টেশন যেটা হবে যে এই যে বললাম যে গ্রুপে প্রেজেন্টেশন হবে, তোমরা 5 জন যদি থাকো 5 জনই কথা বলবা, এই 15টা স্লাইড তোমরা এক্সপ্লেইন করবা, ওইভাবে করে দিবা। আচ্ছা, তাহলে আমি একটু, তাহলে 5 জন 5টা গ্রুপ, 15টা স্লাইড, এক একটা স্লাইডে থাকবে 3টা স্লাইড করে এক একজন বলবা। যদি এরকম মনে করো যে কারো কোনো গ্রুপে 6 জন আছে, সেক্ষেত্রে 20টা স্লাইড করবা। তোমরা কিন্তু একটা পাবলিকেশন থেকে 30-40টা স্লাইডও করতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা ডিপেন্ড করবে তোমাদের সময়টা যেন ঠিক থাকে, 15 মিনিটের ভিতর যেন করতে পারো, ওটা মাথায় রাখবে। হ্যাঁ, 15 মিনিটের ভিতর যেন জি স্যার। প্রেজেন্টেশন শেষ হয়ে যায়। 20টা 30টা 40টা 50টা স্লাইড করো, কোনো সমস্যা নাই, কিন্তু ভাগ করে নিবা, সবাই যেন সমান সমান পায়। হ্যাঁ, এবং সময়টা 15 মিনিট। ওকে, তো তোমাদের ল্যাব আজকে এই পর্যন্ত শেষ হয়ে গেছে। তারপরে নেক্সট ল্যাব গুলাতে আমি শুধুমাত্র আপডেট চাইবো, তোমাদের কতটুকু করলা, রিপোর্ট কয়টা জমা দিলা। আমি এখনই ফাইলগুলো রিপোর্টের জন্য অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিব। তারপরে আমি এক্সপেক্ট করব যে নেক্সট উইকের মধ্যে অ্যাটলিস্ট 10 থেকে 15 জন সাবমিট করে দিবে। তারপরে যারা দিবে না ওদের সাথে আমি কেন দিতে পারছে না এগুলো কথা বলবো না, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবা এই উইকের মধ্যে দিয়ে দিতে, একটু কষ্ট করে 8টা রিপোর্ট দিয়ে দিতে। আর 8টা রিপোর্ট বলতে এখন যে গ্রুপ অনেকে করতে পারো নাই, একটা কাজ করো, তোমরা এখনই আজকের মধ্যে গ্রুপটা করে ফেলো, এই 5টা গ্রুপের যে কোনো একটা গ্রুপে অ্যাড হয়ে যাও, সবচেয়ে বেটার হয়। আর যদি কেউ মনে করো যে আলাদা গ্রুপ করবা, যে একজন আছে সে আলাদা গ্রুপ করবা, তাহলে আমি যেটা করতে পারি তোমার জন্য সেটা হলো, আরেকজন আছে স্যার, ও নক দিয়েছিল স্যার, 2 জন হচ্ছে স্যার। হ্যাঁ 2 জন হচ্ছে, সেক্ষেত্রে আমি আরেকটা পেপার দিতে পারি, অথবা এই 5টা গ্রুপের পেপার থেকে একটা পেপার তোমরা সিলেক্ট করে ফেলো নিজের ইচ্ছা মতো। স্যার এই পেপার থেকে স্যার প্রেজেন্টেশন তৈরি করব। হ্যাঁ, যে কোনো একটা পেপার, এখানে যে গ্রুপ 1 থেকে শুরু করে গ্রুপ 5 পর্যন্ত যে 5টা পেপার আছে, এই পেপারগুলো থেকে যে কোনো একটা পেপার নাও, নিয়ে ওইটার উপর প্রেজেন্টেশন দিয়ে দাও। কিন্তু যে একটা গ্রুপ আরেকটা গ্রুপ থেকে আবার কপি করো না রিপোর্ট, তাহলে কিন্তু আবার ওই গ্রুপের মার্কস কমে যাবে। জি স্যার। ঠিক আছে, এটাই করো, এটাই ভালো হবে। সময় যেহেতু তেমন একটা নাই, আমি আলাদা পেপার দিব না, এই 5টা পেপার থেকে যে কোনো একটা পেপার তোমার যেটা ইজি লাগবে ওটা করে ফেলো, ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? টোটাল ল্যাব হলো তোমাদের 7টা, এক্সপেরিমেন্ট 1 থেকে এক্সপেরিমেন্ট 7 এর 2টা পার্ট, 7.1 7.2, আর এক্সপেরিমেন্ট 8টা হলো তোমাদের যে রিপোর্টটা দিবা, ওই রিপোর্টটাকে ল্যাব আকারে জমা দিবা, ঠিক আছে, ল্যাবের মতো করে জমা দিবা। গ্রুপ 1 এ তোমাদের 5টা, মানে পিডিএফ তো একটাই হবে, মনে করো একজন স্টুডেন্টের একটাই পিডিএফ হবে, কিন্তু ওইখানে 8 নাম্বার যে রিপোর্টটা হবে ওটা শুধু 7 নাম্বারের পরে অ্যাড হয়ে যাবে রিপোর্ট আকারে। আচ্ছা, এখন যেটা হবে যে যে গ্রুপের যে রিপোর্ট ওইটা কিন্তু আলাদা হবে, এটা মাথায় রাখবা। ল্যাব রিপোর্ট একরকম হবে, আর যেটা হবে তোমাদের ওই প্রেজেন্টেশন রিপোর্ট, ফাইনাল যে রিপোর্টটা দিব ওইটা কিন্তু আলাদা হবে, ওটা মাথায় রাখবা, ঠিক আছে? তো তোমাদেরকে টোটাল কিন্তু 9টা টোটাল মানে রিপোর্ট রেডি করতে হবে। তার মধ্যে 9 নাম্বারটা হলো এই যে প্রেজেন্টেশন গুলো যেটা দিব ওইটার উপর, এবং ওইটা অনেক ভালো হতে হবে, ওইটা যেহেতু গ্রুপে করবা ওইটা অনেক ভালো হতে হবে। 9 নাম্বার স্যার যে প্রেজেন্টেশনটা হবে ওইটাও কি স্যার ওই যে সিঙ্গেল পিডিএফ ফাইলের ভিতরে দিয়ে আপনাকে পোস্ট না 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 না, ওটা তো আমি ওটা বলি পরে? ওটা পরে, ওটা হচ্ছে আমি আলাদা করে অ্যাসাইনমেন্ট দিই। স্লাইড রেডি করতে হবে, স্লাইড মানে পিডিএফ টাইপের কিছু একটা। ওটার মধ্যে পিপিটি দিতে হবে, প্লাস হচ্ছে রিপোর্টটা দিতে হবে, মানে জি 9 নাম্বার রিপোর্টটা দিতে হবে। তাহলে আমি একবার জিস্ট বলে দেই, তোমাদের টোটাল ল্যাব 8টা রিপোর্ট একটা পিডিএফ এর মধ্যে চলে আসবে, প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি জমা দিতে হবে। আর তোমাদের গ্রুপ হলো 5টা, আরেকটা গ্রুপ বাড়বে, যেটা হচ্ছে এই গ্রুপগুলা থেকে যে কোনো একটা পেপার নিয়ে ওরা করবে। আচ্ছা, আমি 5টা গ্রুপ ধরেই করতেছি, এই 5টা গ্রুপ 5টা রিপোর্ট জমা দিবে, প্লাস 5টা প্রেজেন্টেশন স্লাইড জমা দিবে। এখন তোমরা যদি কেউ চাও এই কাজগুলাকে একটু আপডেট করে তোমরা ওই পাবলিকেশন করতে পারো, ঠিক আছে? অথবা কেউ যদি চাও নিজেদের কোনো কাজ যদি থাকে বায়োমেডিকেল রিলেটেড, ওইটাকে আপডেট করতে চাইলেও কনফারেন্স আকারে করতে পারো, ঠিক আছে? কনফারেন্স করা খুব একটা কঠিন কিছু না, শুধুমাত্র যেটা করতে হবে একটা কাজের আপডেটটা কি হবে, মানে ওরা যে কাজটা করেছে, মনে করো একটা গ্রুপ, ওই গ্রুপটা একটা কাজের একটা পার্টি হয়তো যে ছেড়ে দিয়েছে, ওরা বলেছে যে এখানে আমরা এরকম করতে পারতাম,
তোমরা যেটা করবে ওই কাজটুকু করে দিয়ে দিবা, অথবা ওই কাজটাই তোমরা পুরাটা করবা কিন্তু নিজের মতো করে। ঠিক আছে, যেমন তোমরা এই কাজটা তো এখন করতে পারবা না, নেচারের যে কাজটা বলছিলাম, হ্যাঁ এটা তোমরা এখন করতে পারবা না। এটা হচ্ছে খুব ভালো একটা কাজ, এটাকে তোমরা কনফারেন্সেও নিতে পারবা না এত কম সময়ের মধ্যে। তো এর জন্য তোমাদের যদি পাবলিকেশন করতে চাও সেক্ষেত্রে তোমরা এই রিলেটেড কাজ খুঁজবা। যেমন ধরো কেউ হয়তো ইউবি বক্স করেছে, ওই ইউবি বক্স তুমি একটা 3D মডেল করলা, হ্যাঁ তোমার কিন্তু এরকম না যে কনফারেন্সে একদম প্র্যাকটিক্যাল কাজ করে দেখাতে হবে। একটা 3D মডেল করলা বক্সের, ওটার ভিতরে ইউভি লাইট গুলা কিভাবে আছে সেটা দেখালা, ওটার এনার্জি এটা ক্যালকুলেট করে দিলা, তাহলে একটা কনফারেন্স হয়ে যাবে। ঠিক আছে, তারপরে মনে করি ইলেকট্রোলাইট সেন্সরের একটা কাজ করবা কি, সেক্ষেত্রে কিছু সিমুলেশন করলেই হবে, এরকম না যে পুরো কাজ করে তোমাদেরকে দেখাতে হবে। কিছু সিমুলেশন বলতে এইচএফএস এর সফটওয়্যারটা ইনস্টল করলা, ওটা দিয়ে করতে পারো। অথবা কেউ যদি চাও যে কেউ প্র্যাকটিক্যাল রিভিউ কাজ করবা, যেমন এই যে 7টা কাজের কথা বললাম, 73, 74, 75, 71, এরকম যে রিভিউ কাজ আছে ওইটাও তোমরা করতে পারো ইচ্ছা করলে, যে অনেকগুলা কাজকে তুমি তোমার মতো করে শুধুমাত্র এক্সপ্লেন করবা যে এই রিলেটেড কাজগুলো এরকম আছে। ওটা খুব ভালো কাজ হয় এবং এটা ভালো সাইটেশন পাওয়া যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ক্লাসরুমে জানাও। স্যার হ্যাঁ বলো। স্যার 8 নাম্বার ল্যাব রিপোর্ট যেটা বললেন স্যার, ওটা কি স্যার এই পেপার থেকে রিপোর্টটা লিখবো? হ্যাঁ, পেপার থেকে ইন্ডিভিজুয়ালি লিখবা, নিজে নিজে লিখবা। রিপোর্টটা যত সুন্দর হবে ওটা অত বেটার হবে। এটা তো আমাদের মানে আমাদের যেহেতু রিটেন বক্স মানে হাতে কলমে লিখতে হবে, জাস্ট পেপারে লিখে মানে আমি পড়ে যা বুঝছি সেই অনুযায়ী আমাকে জাস্ট রিটেন একটা রিপোর্ট লিখতে হবে। হ্যাঁ, রিটেন রিপোর্ট লিখতে হবে যে ওইটা ল্যাব রিপোর্টের মতো হবে, ফরম্যাটটা ল্যাব রিপোর্টের মতো হবে। মনে করো প্রথমে তুমি লিখলা, ওই প্রথমে নামটা লিখলা, হ্যাঁ নিজের মতো করে একটা নাম দিবা এক্সপেরিমেন্টের। এটা আমি চাচ্ছি প্রত্যেকে আলাদা আলাদা লিখো, এক্সপেরিমেন্টের নামটাও কিন্তু ডিফারেন্ট হবে। তারপরে অবজেক্টিভ লিখলা, অবজেক্টিভে কি লিখবা, যে ওরা যে অ্যাবস্ট্রাক্টের যে রেজাল্টটা দিয়েছে, বলে দিচ্ছি যদিও এটা বলা উচিত ছিল না, অ্যাবস্ট্রাক্টের মধ্যে দেখবা ওরা একটা রেজাল্ট দিয়েছে, ওইখানে ওরা বলা আছে যে ওরা কি কাজ করেছে। যেমন ধরো কেউ একজন মাইক্রো প্যাচেন্টটা নিয়ে কাজ করেছে, তাহলে তুমি ওখানে লিখতে পারো যে রিভিউ যারা করেছে ওরা লিখতে পারো রিভিউ অফ দিস মাইক্রোওয়েভ বেস সেন্সর। ঠিক আছে, এটা একটা অবজেক্টিভ। তারপরে আরো অবজেক্টিভ তোমরা এখান থেকে বের করতে পারো, ইচ্ছা করলে 2-3টা অবজেক্টিভ তোমরা দিতে পারো, একটা অবজেক্টিভ দিলেই চলবে। তারপরে এখানে এসে যে ডেট মানে প্রসিডিউরের মধ্যে তোমরা দিতে পারো যে ওরা আসলে কাজটা কি করেছে। তারপরে ডেটা টেবিল গুলা তুলে ধরতে পারো, ওই কাজ থেকে ডেটা টেবিল গুলা, তারপরে গ্রাফ তুলে ধরতে পারো, তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ইমেজ তুলে ধরতে পারো। এটা তোমার মতো করে তুমি সাজাও। তারপরে ডিসকাশন দিতে পারো যে ওরা যে কাজটা করেছে ওদের রেজাল্টে যাবা, রেজাল্টে দিয়ে দেখবা ওরা কি লিখছে, তারপরে ওটা নিজের ভাষায় লিখে দিবা। 3 পেজ বা 3 পেজের মতো হবে, এর বেশি হবে না। ঠিক আছে, বেশি বড় করার দরকার নেই। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমি ইয়াটা আপলোড করে দিচ্ছি ক্লাসরুমে, এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের ল্যাব কিন্তু আজকে এই পর্যন্তই শেষ, বায়োমেডিক্যাল ল্যাব এই পর্যন্তই শেষ। এখন শুধুমাত্র তোমাদেরকে রিপোর্ট রেডি করতে হবে আর ভাইবার জন্য প্রিপারেশন নিতে হবে। আর ফাইনাল কুইজটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে নিব, বেশি দিন ইয়া করবো না। সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো না? যদিও আমি বলেছিলাম যে, যাই হোক ঠিক আছে, তোমরা লিভ করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।